হয়েছিল আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন। আসুন আজকে এই বিষয়ের উপরে আমরা একটা প্রোগ্রাম দেখব। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই প্রোগ্রামগুলো আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে এই প্রোগ্রামগুলো স্টুডেন্টদের পড়ার জন্য নির্বাচন করেছে। আর যারা আমার সম্পর্কে বিস্তারিত জানতে চান, জাস্ট ইউ গো টু গুগল, টাইপ ডক্টর শিবেন্দ্র কর্মকার, গুগল আপনাকে বিস্তারিত তথ্য দেবে। সঠিক তথ্যটা গুগল থেকে পাবেন। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন আমরা প্রোগ্রামটি দেখব। প্রোগ্রামটি শুরুর আগে আমরা দুটো পয়েন্ট ঠিক করে নেব। প্রথম পয়েন্ট, আমরা অসুস্থ হলে এখন কার কাছে যাই? তিনি একজন ডাক্তার যিনি মিনিমাম এমবিবিএস পাস। আমরা অসুস্থ হলে ডাক্তার কাছে যাব, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে আমরা কিছু ভুল তথ্য সংশোধন করব। সেটি কি? ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে কি খেতে দেন? আমরা সকলে বলি তিনি কিছু মেডিসিন খেতে দিয়েছেন, রাইট? কি তাই বলি তো? ডাক্তার দেখিয়েছিলাম সাতক্ষীরা দিয়ে, বড় ডাক্তার, উনি কিছু মেডিসিন খেতে দিয়েছেন। আজকে থেকে তথ্যটি সংশোধন করতে হবে। ডাক্তাররা রোগীদেরকে কখনো মেডিসিন খেতে দেন না, তিনি খেতে দেন ড্রাগস। কি খেতে দেন? ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, কারণ আমাদের আলোচনা অনেক বড়, কিন্তু আমরা অল্প সময় অনেক কথা বলবো। তাহলে ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশনে কি খেতে দেন? ড্রাগ না মেডিসিন? ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়, অনেক পার্থক্য। প্রধান পার্থক্য হচ্ছে ড্রাগ মানুষের তৈরি, বিজ্ঞানীরা ল্যাবে বসে ড্রাগ তৈরি করেছে। মেডিসিন প্রকৃতির তৈরি। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। জোরে একটা হাততালি চাই। তো এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর বড় বড় ডাক্তার দেখিয়ে দেশ বিদেশ ঘুরে কি খাচ্ছে ভাই? একটু কথা বলবেন। ড্রাগস। চিকিৎসা বিজ্ঞান কোথাও সমর্থন করে না ড্রাগ দিয়ে রোগ ভালো হয়। বুঝতে তো পারছেন কি ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় এই অসুস্থ মানুষগুলো দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমাদের আলোচনা কি নিয়ে হবে? ড্রাগ না মেডিসিন? আরে কথা বলেন না, কি নিয়ে কথা হবে? আমরা ড্রাগ নিয়ে কোনো কথা বলবো না। এটা ডাক্তার এবং রোগীর ব্যাপার। অর্থাৎ আপনি যদি রোগী হিসাবে জীবন যাপন করতে চান, অবশ্যই ডাক্তারের পরামর্শে ড্রাগ সেবন করতে হবে। কথাগুলো মনোযোগী শুনতে হবে। রোগী হিসাবে বাঁচতে চাইলে কার পরামর্শ করতে হবে? ডাক্তার। আর যদি আপনি মনে করেন আমি সুস্থতা নিয়ে চলতে চাই, তাহলে আপনাকে মেডিসিনের পরামর্শে চলতে হবে। জোরে একটা হাততালি চাই, মেডিসিনের পরামর্শে চলতে হবে। তাহলে আমাদের আজকের আলোচনা মেডিসিন নিয়ে। আমরা ড্রাগ নিয়ে কোনো কথা বলবো না, এটা ডাক্তার এবং রোগীর ব্যাপার, তারা বুঝবে। মেসেজ ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট, আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমরা বলছি একটি ন্যাচারাল প্রোডাক্ট অনেক রোগ ভালো করে, তাই তো শুনেছেন নাকি? প্রশ্ন, এই সর্বাধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে এ বক্তব্য কতটুকু সমর্থনযোগ্য? কেননা আমরা জানি প্রতিটি রোগের জন্য আলাদা ডাক্তার, আলাদা হাসপাতাল, আলাদা চিকিৎসা পদ্ধতি। আর আপনি বলছেন একটি প্রোডাক্ট খেলে নাকি অনেক রোগ ভালো হয়ে যাবে। এটি তো কবিরাজি কথা। এ কথা কারা বলে? কবিরাজ বলে যে একটি পুরিয়া খাবেন তো সব রোগ ভালো হয়ে যাবে। তাহলে আমরাও কি কবিরাজ? আজকে আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আজকে আমরা দেখিয়ে দেব একটি ন্যাচারাল প্রোডাক্টে সব রোগ ভালো করে দিতে পারে। আর বিষয়টি বোঝার জন্য আমরা মডার্ন ট্রিটমেন্টকে সামনে নিয়ে একটু কথা বলবো। মডার্ন মেডিকেশনের কনসেপ্ট হচ্ছে ওয়ান বডি, মেনি ডক্টরস, মেনি ড্রাগ। দেহ কয়টা? একটু কথা বলবেন। দেহ কয়টা? ডাক্তার কতজন? হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, চোখের ডাক্তার, লিভারের ডাক্তার, ডাক্তারে পুরা বডি 6 লাভ হয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? অথচ দেহ কয়টা? আমরা রুগীরা খুব বিপদের মধ্যে আছি, কোন ডাক্তার দেখাবো? আসুন না আজকের এই আলোচনা থেকে আমরা যদি এটি দেখিয়ে দিতে পারি, দেহ একটা
ডাক্তার একজন, মেডিসিন একটি। জোরে একটা হাততালি চাই। আজকে আমরা দেখিয়ে দেব এক দেহে অনেক কোনো ডাক্তারের প্রয়োজন নেই, এক দেহে অনেক কোনো মেডিসিনের প্রয়োজন নেই। আজকে এই প্রোগ্রামে আমরা সেটি দেখিয়ে দেব। আমরা এখানে মেডিসিনের যে ডেফিনিশনটা দেব, এটি শুধুমাত্র লিভেন গ্লোবালের প্রোডাক্ট নয়। আমার মেডিসিনের ডেফিনিশন হবে প্রকৃতির খাবার। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যত খাবার খাবেন, সব খাবারকে মেডিসিনে রূপান্তর করতে হবে। খাবারে যে মেডিসিন হতে পারে, এটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন। আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রিসে তার জন্ম হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য তাকে বলা হয় ফাদার অফ মেডিসিন। তিনি একটা কথা বলতেন, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারই আপনার দেহের জন্য মেডিসিন। কিন্তু তিনি যখন এই কথাটি বলতেন, সে সময় আধুনিক কোনো চিকিৎসা বিজ্ঞানের সূচনা হয়নি, তাই বিজ্ঞানের দৃষ্টিতে কথাগুলি প্রমাণ করা যায়নি। কিন্তু আজকের আধুনিক সায়েন্স হিপোক্রেটসের বক্তব্য সমর্থন করে। আমাদের আজকের আলোচনা হবে আধুনিক বিজ্ঞানের আলোকে। আমরা কি রেডি আলোচনাটা শোনার জন্য? আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন শো করব। একটি আলোচনার সাথে আরেকটি আলোচনার একটি যোগসূত্র রয়েছে, লিঙ্ক আছে। খুব মনোযোগ দিয়ে আপনাকে আলোচনাটা দেখতে হবে এবং শুনতে হবে। আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ করতে চেষ্টা করব। আপনি যদি খুব 1 ঘন্টা মনোযোগ দিয়ে আমার আলোচনাটা দেখতে পারেন এবং শুনতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 80% ডিজিজ এখনই ভালো হয়ে যাবে। জোরে একটা হাততালি চাই। আপনি হাততালি দিতে চাননি কেন জানেন? কারণ আপনি এই কথা বিশ্বাস করেন না। সারা জীবন চেষ্টা করে দেশ বিদেশ ঘুরে বড় বড় ডাক্তার দেখিয়ে 0% রোগও ভালো হয় নাই। আর উনি বলছেন 1 ঘন্টা আমার বক্তব্য শুনলে 80% রোগ ভালো হয়ে যাবে। এটা কেমনি বিশ্বাস করি? কি কথা ঠিক আছে কিনা? তা আমি তো স্টেজে দাঁড়ানো নাকি? কথা বলেন, আমি দাঁড়ানো আছি না? জাস্ট 1 ঘন্টা পর আমার কাছ থেকে 80% বুঝে নিয়ে আমাকে স্টেজ ছাড়তে দিবেন। কি কথা ঠিক আছে তো? আপনারা রাজি? কি কথা বলেন না কেন? আমি আমার দায়িত্ব পালন করব, আপনি মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখেন। আসুন সবাই আমার সাথে বলবেন একসাথে, ওয়ান বডি, ওয়ান ডক্টর, ওয়ান। আজকে আমরা দেখিয়ে দেব একটি মেডিসিনে আপনি কিভাবে সব রোগ থেকে মুক্তি পাবেন। শর্ত একটা, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আসুন আমরা প্রোগ্রামটি দেখব। আমাদের এই মেথডটি কাজ করবে লাইফ সেল থেরাপি, cell health management with natural way. What is life cell therapy? Cell life therapy has to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলা হচ্ছে সেল মানে কোষ, দেহ কোষ। বলছে কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে আপনার দেহের ইমিউনিটি বাড়বে। ইমিউনিটির বাংলা অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছিল, তারা অনেকগুলো সাবজেক্ট পড়েছে, তার মধ্যে একটি সাবজেক্ট ছিল ইমিউনোলজি। তাহলে বলুন তো দেখি, পৃথিবীর সব ডাক্তাররা কি জানে ইমিউনিটি কি? একটু কথা বলবেন। জানে না? জানে না জানে বললে ভুল হবে, পরীক্ষা দিয়ে পাস করতে, এটা সাবজেক্ট ছিল। তো আসেন না, পৃথিবীর সব ডাক্তাররা যেহেতু জানে, আমরা একটু জানি বিষয়টা কি। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেম গিভেন বাই গড। সৃষ্টিকর্তা প্রদত্ত একটা সিস্টেম, যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলেছি? রোগ জীবাণু। কথাগুলো প্রতিটা পয়েন্ট শুনতে হবে। রোগ জীবাণু। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন।
মানুষ জীবাণুর মহাসমুদ্রে থাকবে। আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে আমাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না। এই বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু দেহের ভিতরে, দেহের বাইরে নিয়ে আজ আমরা যে চলাফেরা করছি, আমরা কি সবাই অসুস্থ? কথা বলবেন? আমরা সবাই অসুস্থ না। সৃষ্টিকর্তার রহস্য জানতেন মানুষ জীবাণুর মহাসমুদ্রে থাকবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি ইমিউনিটি শক্তিশালী থাকে। জোরে একটা হাত তালি যে ইমিউনিটি শক্তিশালী থাকে। পৃথিবীর সমস্ত ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা, আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে কথা বলি, তারা চিকিৎসা বিজ্ঞানের এই সত্যগুলো গোপন করেন, ধামা চাপা দেন। কেন গোপন করেন? কারণ তিনি তো ইমিউনিটি নিয়ে অনেক বেশি পড়েছেন, নাকি? কথা বলবেন? অনেক বেশি পড়েছেন। তিনি ইমিউনিটি নিয়ে পড়তে গিয়ে যে সত্যগুলো জেনে গেছেন, যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি। আজকে থেকে রোগ খোঁজার দরকার নেই। যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। এবং তিনি আরো যে সত্য কথাটি জেনে গেছেন, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে রাখা হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। জোরে একটা হাততালি চাই। পৃথিবীর সব ডাক্তাররা এই কথাগুলো জানেন। তাহলে এই কথাগুলো তারা কেন প্রচার করেন না? কেন তারা রোগীদেরকে এগুলি বলেন না? কারণ একটাই, টোটাল মডার্ন মেডিকেশনটা হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। কি ভাই, তাদের কাস্টমার কারা? একটু কথা বলবেন। অসুস্থ মানুষ, তাদের কাস্টমার কিন্তু সুস্থ মানুষ না, তাদের কাস্টমার অসুস্থ মানুষ। সুতরাং আপনি সুস্থ থাকলে বিজনেস হবে না। এই জন্য চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক বিষয়গুলো তারা রোগীদের সামনে উপস্থাপন করেন না। আমরা এই বিষয়ে আর বেশি কথা বলবো না, শুধু এটুকু জেনে রাখেন, দেহটা কার? দেহটা কার? সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক, ওই প্রযুক্তি আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। চিকিৎসা বিজ্ঞান এটা সমর্থন করে না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আমি কিন্তু 80% দায়িত্ব নিয়েছি। তাহলে কার ইমিউনিটি বাড়ালে আপনি রোগমুক্ত থাকতে পারবেন? সেল। আপনি দেখি সেলটা কি যার ইমিউনিটি বাড়ালে আপনি রোগ মুক্তি পাবেন? সেল ইজ টাইনি লাইফ। Our body comprises of 100 trillion of cells as like as bricks. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথুনি দিয়ে তৈরি, ঠিক আপনার আমার দেহ ক্ষুদ্র ক্ষুদ্র সেল দিয়ে তৈরি। প্রতিটি সেল টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? কথা বলেন, বললে কি ভুল হবে? তাহলে আমার হার্ট কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। দেহ যেহেতু সেল দিয়ে তৈরি, সবই তো সেল দিয়ে তৈরি। তাহলে আপনার আমার বডিতে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটি কোথায় হয়েছে? চিকিৎসা কোথায় হবে? চিকিৎসা হওয়া উচিত সেলে। পৃথিবীর সব ডাক্তাররা যখন এমবিবিএস করতে গিয়েছিল, প্রথম যে শব্দটির সাথে তার পরিচয় ঘটেছিল সেটি ছিল কি? সেল। তিনি সেল নিয়ে কিন্তু তার মেডিকেল সায়েন্স পড়া শুরু করেছেন। সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে যে সত্য কথাটি তিনি প্রথমেই জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে দেয়া হয়নি। কোষের চিকিৎসার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। জোরে একটা হাততালি চাই। সব ডাক্তাররা এগুলো জানেন, পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট এগুলো জানেন। তাহলে উনি কিসের ডাক্তার? একটু কথা বলেন। নো, আপনি কি সেলের ডাক্তারের কাছে যাচ্ছেন, হার্টের ডাক্তারের কাছে যাচ্ছেন? উনি হার্টের বড় ডাক্তার, কিডনির বড় ডাক্তার, চোখের বড় ডাক্তার, লিভারের বড় ডাক্তার। আমার সমস্যা লিভারে না লিভারের কোষে? আমার সমস্যা চোখে না চোখের কোষে? আমার সমস্যা কিডনিতে নয়, কিডনির। বলুন তো দেখি, আসলে কি আমরা চিকিৎসাটা পাচ্ছি? আরে প্রশ্ন করেন না, পাচ্ছি কি? আমরা যে চিকিৎসা পাচ্ছি না,
এর প্রমাণও কিন্তু আমাদের হাতে হাতে, ঘরে ঘরে। এই যে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, এত আধুনিক চিকিৎসা পদ্ধতি, পরিসংখ্যান বলছে মানুষ জটিল জটিল কঠিন কঠিন রোগে আক্রান্ত। উত্তরটা কিন্তু আমরা জেনে গেছি। সমস্যা কোথায়? জোরে একটা হাততালি যায়। কোষের চিকিৎসার দায়িত্ব ডাক্তারের হাতে নেই। ভবিষ্যতে চিকিৎসা পদ্ধতি আরো আধুনিক হবে। আমরা রোগীরা যেটা আশা করি, চিকিৎসাটা যদি আরো আরো আধুনিক হতো, চিকিৎসা পদ্ধতি আরো আধুনিক হবে, বাট আপনি সুস্থ থাকতে পারবেন না। মেসেজ ক্লিয়ার? কথা বলেন। আপনি সুস্থ থাকতে পারবেন না, কারণ মূল জায়গায় চিকিৎসার দায়িত্ব ডাক্তারের হাতে দেওয়া হয়নি। আসুন, তো আমরা জেনে গেছি আমাদের সমস্যা কোথায়, চিকিৎসা চলবে কোথায়। কোষের চিকিৎসা কে দেবে, ডাক্তার না নেচার? আমাদের রোগ নির্ণয়ের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জেনেই গেছি যার যে সমস্যা, সমস্যা কোথায় আমরা জেনেই গেছি, রোগ নির্ণয়ের কি দরকার। আসুন আমরা এখন একটু জানবো আমরা রোগী হলাম কিভাবে। আমরা কিন্তু হঠাৎ করে রোগী হইনি, কিন্তু আমরা ধীরে ধীরে রোগী হয়েছি। আমাদের প্রথম অসুস্থতা ছিল এরকম, শরীরটা কেন যেন একটু ভারবার করে, কেন যেন একটু মেজমেজ করে। কি ভাই কথা ঠিক আছে কিনা বলে? প্রথম অসুস্থতা। সকলে মিলি বললো তাড়াতাড়ি ডাক্তার দেখাও, দেরি করো না, দেরি করলে রোগটা বেড়ে যাবে। আমরা এমন এক ডাক্তার নির্ভর সমাজ ব্যবস্থা বানিয়েছি, আপনি অসুস্থ হওয়ার পর যদি ডাক্তার না দেখান আপনাকে সবাই গালমন্দ করবে, কেমন মানুষ ডাক্তার দেখায় না। এই কথা ঠিক আছে কিনা? আপনার বাচ্চা যদি হাসি দেয়, স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়, তুমি বাচ্চাটাকে এখনো ডাক্তারের কাছে নিয়ে গেলে না। অর্থাৎ খুব সুপরিকল্পিত ভাবে ডাক্তার নির্ভর একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ড্রাগ বিজনেস, ঘর থেকে শুরু করে দিয়েছে। ভালো কথা, আমরা তো ডাক্তারের কাছে যেতে নিষেধ করিনি, আপনি যাবেন। এরপর কি হলো, মনোযোগ শুনতে হবে। এরপর কি ঘটনা ঘটলো, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব বেশ কিছু টেস্ট দিলেন, রাইট? কথা বলেন, টেস্ট দেন না? টেস্ট করে তিনি বললেন প্রথম অসুস্থতা, একটু সুগার বেড়েছে, একটু প্রেসার বেড়েছে, একটু ক্রিয়াটিনিন বেড়েছে। সব কি ছিল ভাই? আর কথা বলেন না কেন? সব একটু একটু ছিল। তিনি আপনাকে সতর্ক করে দিয়ে বললেন আর বাড়তে দেয়া। আমরা একমত, সুগার বাড়া কি ভালো? প্রেসার বাড়া কি ভালো? ক্রিয়াটিনিন বাড়া ভালো নয়। কিন্তু তিনি কি করলেন, তিনি তার প্রেসক্রিপশনে ড্রাগ না মেডিসিন, কথা বলবেন, তিনি তার প্রেসক্রিপশনে কিছু ড্রাগ লিখে দিয়ে রুগীকে বললেন আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে। এই দুটো ভুল তথ্য আপনাকে রোগীর খাতায় নাম লিখে দিয়েছে। জোরে একটা হাততালি চাই, আপনি রোগী ছিলেন না, অ্যান্টি হয়ে গেছে। তিনি কি আপনাকে ড্রাগ খেতে দিয়েছেন না মেডিসিন খেতে দিয়েছেন? তিনি কি জানেন না ওই ড্রাগ দিয়ে কখনো প্রবলেম সলভ হয় না? তিনি জানেন, কারণ ড্রাগ নিয়ে তিনি যে বইটি পড়েছেন, পৃথিবীর সব ডাক্তাররা পড়েছে, বইটির নাম ফার্মাকোলজি। সেখানে স্পষ্ট বলা আছে কোন ড্রাগস 15 দিনের বেশি খাওয়া যাবে না। অথচ আমার ডাক্তার কি লিখে দিলেন? তাহলে মেডিসিনের নামে ড্রাগস কতদিন খাওয়া উচিত? 15 দিন। সেটা চলছে, আর আমার রুগীরা বলছে স্যাটিসফাইড, বলছে আমার সকল প্রবলেম সলভ। রুগীরা কিন্তু খুব মহা খুশি, জানেন। এবং রুগীরা গল্প করে বেড়ায়, দেখবেন চায়ের দোকানে, খাওয়ার দোকানে, জানেন কত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, ওনার দেওয়া ওষুধ খাওয়ার পর আমি পুরা, এই গল্প তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে বেড়ায়। ভাই কথাগুলি ঠিক আছে কিনা বলেন? অনেক বড় ডাক্তার। এখন ভালো আছি। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়তে থাকে। শুরু করছে 2টা দিয়ে, এখন 14টা খায়। কথা ঠিক আছে কিনা বলেন? ঘরের কথা। শুরু করছে 2টা, এখন কয়টা খায়? আগে একবেলা খেত, এখন কয় বেলা খায়? রুগী কিন্তু বলে খুব ভালো আছি। এই গত সপ্তাহ সিঙ্গাপুর গিয়েছিলাম, ব্যাংকক গিয়েছিলাম, ঢাকা মেডিকেলের বড় প্রফেসর দেখিয়েছিলাম, উনি নতুন করে 3টা ওষুধ খেতে দিয়েছে, খাওয়ার পর আরো ভালো আছি। আমার রুগীরা কিন্তু কেউ খারাপ। দিন যত যায় ড্রাগের পরিমাণ, একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না। জোরে একটা হাততালি চাই। 8-10 বছর পর ড্রাগ আর কাজ করে না।
আমার মনে হয় কথাগুলি প্রতিটি ঘরের অভিজ্ঞতা। কি ভাই কথা বলেন না কেন? আর ড্রাগ কাজ করে না। আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার ডাক্তার সাহেব আবার টেস্ট করে বললেন, আপনার তো লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, হাই প্রেশার। প্রথম দিন কি বলেছিল? 14 বছর পরে কি বলছে? আমার নাকি কিছু নাই। ভাই কথাগুলি ঘরের কথা না? কেন এরকম হলো? কেন আমার রুগীরা জানতে পারেনি 10-15 বছর তার বডিতে কি চলছে? আপনি যতবারই জিজ্ঞেস করেছেন ততবারই সে বলছে ভালো আছে। এখন সে ভালো নেই, শুধু ভালো নেই বললেও যায় যায় অবস্থা। এর উত্তরও আমাদের হাতে। আজকে আমরা জানবো কেন আমরা রুগীরা জানতে পারিনি আমার বডিতে কি চলছে। আসুন আমরা সেটা জানবো। দেহটা কে দিয়ে তৈরি? আমাদের কোষের একটা কারেক্টার হচ্ছে, কোষ যখন অসুস্থ হয় সে একটা মেসেজ প্রেরণ করে ব্রেইনে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। কোষের এই অভিযোগের নাম পেইন। কি ভাই রুগীরা সব বিষয় কি নিয়ে কথা বলে? সব বিষয় ব্যথা। ব্যথাকে বলা হয় অসুস্থ কোষের কান্না। হাসি কাশি জ্বর বমি বমি ভাব সবকিছু অসুস্থ কোষের অভিযোগ। আর সে অভিযোগগুলো কোথায় পাঠায়? ব্রেনে পাঠায়। কিভাবে পাঠায়? আপনার ব্রেনের সাথে সমস্ত দেহ কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে প্রতিটি ফ্যান লাইট যেভাবে ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, আপনার ব্রেনের সাথে প্রতিটি কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার দেহের এই নার্ভ ফাইবার গুলিকে যদি লম্বা করা হয় এর দৈর্ঘ্য হবে প্রায় 90,000 কিলোমিটার। এই জন্য তো একটা সুই ফুটলে সাথে সাথে আমরা কি চলে যাচ্ছি। একটা পিঁপড়া কামড় দিলেও কিন্তু আমরা টের পাচ্ছি, মানে সাথে সাথে মেসেজটা ব্রেনে পৌঁছে যায়। ঠিক অসুস্থ কোষ তার অসুস্থতার সংবাদ একই পদ্ধতিতে কোথায় পৌঁছে দেয়? আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তারের কাছে কার কথাগুলো বলেছিলেন? আর কথা বলে না, কার কথা? ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, সব কথা ব্রেন থেকে বলছেন। আমাদের ডাক্তার এবং রুগীদের মাঝে একটা মান অভিমান আছে। কি? রুগীদের অভিযোগ ডাক্তার কথা শুনতে, ডাক্তার সময় দিতে চায় না। হ্যাঁ বলেন বলেন শুনছি, কিন্তু আসলে ডাক্তার সময় দেয় না। কিন্তু রুগীরা চায়, তার এত অভিযোগ, ডাক্তার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো এবং তার সমাধান তিনি দিক। রুগীরা চায় কিন্তু ডাক্তার হ্যাঁ বলেন বলেন শুনছি। আসলে এটা ডাক্তারের কোনো দোষ নেই, এটি ডাক্তারের কোনো দোষ নেই, কারণ তিনি তো জানেন সমস্যাটা কোথায়। জোরে একটা হাততালি চায়। আপনি না মেডিকেল সায়েন্স পড়েন নাই, তিনি তো পড়েছেন। সমস্যা কোথায়? আপনার কোষ এত অসুস্থ, আপনাকে যদি বলতে দেওয়া হয় সারা রাত তো আপনি বলবেন, তিনি তো 200 রুগী দেখবে, আর শুনে বা লাভ হবে কি? উনি তো জানেন এই সমস্যা কোথায়, শুনে বা লাভ হবে কি? কিন্তু একটু তো বলতে হয়, নয়তো আবার ব্যবসা হবে না। হ্যাঁ বলেন বলেন শুনছি। আসলে এটা ডাক্তারের কোনো দোষ নেই, উনি তো জানেন এই সমস্যা কোথায়। আপনাকে বলতে দিলে তো কত কথাই বলবেন। এত প্রত্যাশা নিয়ে আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, তার তো কিছু একটা করা উচিত। এই জন্য আধুনিক ডাক্তাররা রুগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগস মেডিকেশন। আজকে কিছু কথা পৃথক করে নেবেন, বেঁচে যাবেন। কি মেডিকেশন? ড্রাগস মেডিকেশন। ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেগুলো ল্যাবে বসে তৈরি করা হয়। পৃথিবীর বড় বড় স্থানে ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, ফার্মাসিস্ট। তাদের পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। তাদের কাজ কি? খুঁজে বের করে। এই যে আমরা রুগীরা যে অভিযোগগুলো করি না, এই অভিযোগগুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সব ল্যাবে পৌঁছে দেওয়া হয়। তারা খুঁজে বের করে যে কোন কোষ কোন পদ্ধতিতে ব্রেইনে মেসেজটা পাঠালো। অবশ্যই এটি একটি জটিল গবেষণা, তাতে কোনো সন্দেহ নেই। তারা খুঁজে বের করে এবং তার বিপরীতে ল্যাবে বসে তারা কিছু সিনথেটিক ড্রাগ ফর্মুলা করে। ড্রাগগুলোর মূল কাজ হচ্ছে ব্রেনের সাথে আপনার অসুস্থ দেহ কোষের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। জোরে একটা হাততালি চাই, বিচ্ছিন্ন করে দেওয়া। বিষয়টা এরকম, যেমন এখানে লাইটগুলো জ্বলছে, আমি বলছি লাইটটা অফ করেন, কি একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে না? ঠিক আপনার দেহ কোষ
একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে ব্রেনের সাথে যোগাযোগটা করে। আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, সেই সুইচগুলোকে বলা হয় রিসেপ্টর। যদি বিজ্ঞানের ভাষায় বলি, বিজ্ঞানীরা রিসেপ্টর গুলো খুঁজে বের করে এবং তার বিপরীতে তারা কিছু সিনথেটিক ড্রাগ ফর্মুলা করে। ড্রাগগুলোর মূল কাজ হচ্ছে ওই রিসেপ্টর গুলোকে লক করে দেওয়া, সে যাতে কোনো মেসেজ ব্রেনে পাঠাতে। এই জন্য প্রথম যখন রুগীরা ডাক্তারের দেওয়া ড্রাগস খায়, সাথে সাথে বলে, আমার দীর্ঘদিনের পেট ব্যথাটা নাই, মাজা ব্যথা, মাথা ঘুরানিটা চলে গেল, দেখছেন ওমা কত বড় ডাক্তার, নাই, সব চলে গেছে। কেন চলে গেল? কারণ ড্রাগ মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে সমস্ত যোগাযোগ কি করে দিয়েছে। রুগীরা খুব আরাম পেয়েছে এবং ডাক্তারের প্রেমে পড়েছে। আরাম পাওয়ার সাথে সাথে কি পড়েছে ভাই? আরে কথা বলেন না, প্রেমে পড়েছে, গভীর প্রেম। দেখবেন ওই 8-10 বছর যদি রুগীর কাছে ডাক্তারের মতামতের বাইরে কোনো কথা বলেন, আপনাকে খেপে আসবে। জানেন মিয়া কত বড় ডাক্তার, ওনার দেখা পাওয়া যায় না, উনি আমাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনি কি বলছেন? মানে গভীর প্রেম। 8-10 বছর 12 বছর পরে ড্রাগ আর কাজ করে না, প্রেম ভাঙতে থাকে। জোরে একটা হাতে, আর প্রেম কাজ করে না। কারণ কি? এখন আর ড্রাগ কাজ করে না, প্রেমও ভাঙতে থাকে। এবার ডাক্তার সাহেব নিজেই আবার আপনাকে ডেকে নিয়ে সব দেখে টিকে বললেন, সরি আমার কিছু করার নাই, বাড়ি চলে যান আর আল্লাহ আল্লাহ করেন। জোরে একটা হাতে আল্লাহ আল্লাহ করেন, আমার কিছু করার নাই। কি ভাই কথা ঠিক আছে কিনা বলেন? আর জোরে বলেন না কথা ঠিক আছে কিনা। প্রতিটি ঘরে অভিজ্ঞতা আছে। ডাক্তার নিজে ঘোষণা দিচ্ছেন আমার কিছু করার নেই। কেন করার নেই? আমরা উত্তরটা কিন্তু পেয়েছি। এই যে প্রথম যখন আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, তখন অল্প কিছু সংখ্যক সেল অসুস্থ ছিল, রাইট? 10 বছরে কোষের কি কোনো চিকিৎসা হয়েছে? আরে কথা বলেন না কেন আপনারা? 10 বছরে কোষের চিকিৎসা দেওয়ার ক্ষমতা তো তার হাতে নেই। তিনি শুধু ড্রাগ দিয়ে 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 সেগুলোকে বন্ধ করেছেন। এত সংখ্যক সেল 10 বছরে ড্যামেজ হয়েছে, ওই ড্রাগ দিয়ে আর কাজ, মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। তাহলে ছোট্ট আলোচনা থেকে আমরা কি দেখলাম? আমরা কি রুগীরা ভালো আছি? একটু কথা বলেন না ভাই। আমরা রুগীরা কি ভালো আছি? আমরা রুগীরা ভালো নেই। আমরা রুগীরা ভয়ঙ্কর একটা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে বিপদ আপনাকে চেড়ে আসবে। কথাগুলি বোঝা গেছে কি বলছি? একটু রেসপন্স করবেন, তাহলে না আমি বুঝবো যে আমার কথাগুলি বুঝতে পারছেন। ভয়ঙ্কর, কিন্তু রুগীরা এখন বুঝতে পারছে না। অন্ধ প্রেম এটি 10-15 বছর পরে এমন ভাবে আসবে, আর কিছু করার। আমরা কিন্তু বলেছি কেন হয়েছে। তো আসুন আমরা জেনে গেছি আমাদের সমস্যা কোথায়, চিকিৎসা চলবে কোথায়। কোষের চিকিৎসা কে দেবে, ডাক্তার না নেচার? আমাদের রোগ নির্ণয়ের কোনো প্রয়োজন নেই। আসুন আমরা এখন একটু দেখবো। আমরা বারবার বলছি সেল সেল সেল। সেল কি খালি চোখে দেখা যায়? আসুন না, এই দেহটাতে সেল ছাড়া কিছু নেই। আমরা দেখবো আমাদের জন্মটা কিভাবে হলো। বাবার একটা স্পার্ম, মায়ের একটা এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটির জন্ম হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সে প্রথম কোষটির নাম রেখেছে জাইগোট। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ একই নিয়মে সৃষ্টি হয়েছে। কথাগুলি কিন্তু এখন প্রতিটা লাইন মনোযোগ দিয়ে শুনতে হবে। একই নিয়মে সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের প্রথম আদি কোষটির নাম কি? জাইগোট। আসুন জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছে। বলছে এটা ডিম্বাণু, এগুলো স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার সৃষ্টির জন্য। সেখানে একটি ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি, এটা জাইগোটের একটা অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। এটি তখন আপনি নাকি? কথা বলবেন, কথা বলেন না কেন? এটি কি আপনি? এই কোষটি এখন আপনি। তাহলে এখন আপনার উচ্চতা কত?
5 ফিট 5 ইঞ্চি, 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? কিছু তো একটা ছিল। বিজ্ঞানীরা এই কোষটির আয়তন মেপেছে, আয়তন মেপে বলেছে এই কোষটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। আপনার আয়তন তার চেয়ে ছোট ছিল যখন আপনার জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা এই কোষের ওজন মেপেছে, ওজন মেপে বলেছে এই কোষের ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোগ্রাম। এখন আপনার ওজন কত? 60 কেজি, 70 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 70 কেজি। আর যখন আপনার জন্ম হয়েছিল সেটির ওজন ছিল 1 ন্যানোগ্রাম, 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। মানুষ যে নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, বিজ্ঞান কিন্তু এটা সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইফ। একটা হাততালি চাই, একটা লাইফ। আমরা এটির আরো আধুনিক ছবি দেখব। পেছনেরটা মাতৃ জরায়ু আর 6 days এমব্রায়ো, 6 দিন বয়সে আপনি কেমন ছিলেন, এগুলো অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা লক্ষ্য করলো আফটার 6 days এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1, 2, 4, 8, 16, 32, যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো। কোত্থেকে তৈরি হয়েছে? একটু কথা বলেন না, কোত্থেকে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গোটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। এটি শুধু ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। তাহলে এটি তো 9 মাস পরে ভূমিষ্ঠ হবে নাকি? কথা বলবেন। তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো রোগ হয়, সমস্যা হয়, সমস্যাটি কোথায় হয়েছে? আপনি তরুণ সে জায়গোট, আপনি বৃদ্ধ সে জায়গোট, আপনি শিশু সে জায়গোট। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোথাও সমস্যা হয়, সমস্যাটি কোথায় হয়েছে? বিজ্ঞান বলছে আমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি কোষের যত্ন নিতে পারি, আপনার আমার বডিতে কোনো রোগ, জোরে একটা হাত তালি যায়, কোনো রোগ হবে না। কিন্তু দুর্ভাগ্য, চিকিৎসা বিজ্ঞানের চমৎকার উপস্থাপনটি আধুনিক ডাক্তাররা আপনাকে করবেন না। কেন করবেন না? কারণ টোটাল মডার্ন মেডিকেশনের টার্গেট হচ্ছে কোষের 12টা। কোষটাকে যত বেশি অসুস্থ রাখা যাবে, কোষটাকে যত বেশি ড্যামেজ করা যাবে, তাদের বিজনেসের পরিধি তত। এই জন্য তো হাতের ডাক্তার, কিডনির ডাক্তার, চোখের ডাক্তার, লিভারের ডাক্তার, সবই তো কোষ দিয়ে তৈরি। এত ডাক্তার কেন? একটা হাত তালি, এত ডাক্তার কেন? আমার মেসেজটাকে বুঝছেন নাকি বোঝেন নাই? মেসেজটা ক্লিয়ার হতে হবে। কিন্তু আলোচনা অনেক বড়, কিন্তু আমরা অনেক অল্প কথা অনেক কথা বলবো। তাহলে এত ডাক্তার কেন? সবই তো কোষ। বিজ্ঞান তো বলে দিয়েছে যে একটি কোষের যদি আমরা যত্ন নিতে পারি, আপনার বডিতে কোনো রোগ হবে না। কিন্তু দুর্ভাগ্য, এ কথাগুলো তারা কখনো উপস্থাপন করবেন না। কেন করবেন না সেটা আমরা বলেছি। এটা বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস। আপনি সুস্থ থাকলে এই বিজনেস হবে না। কথাগুলো বুঝে নিয়েন। তাহলে আসুন, বিজ্ঞান বলছে এই দেহ কোষটি 1000 ইয়ার্স পর্যন্ত প্রকৃতিতে বাঁচতে পারে। প্রমাণ আছে। আমাদের অনেক নবীজিরা 900, 950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞানও বলছে 1000 বছর এই দেহ বাঁচতে পারে। তাহলে যে দেহ 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে, সেটি মাত্র 40, 45, 50 বছর যেতে না যেতে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, নাই সব ডাক্তারের বাড়ি। ভাই কথা ঠিক আছে কিনা বলেন? 40-এর পরে সবাই অসুস্থ। একটা ঘর খুঁজে পাওয়া যায় না যে ঘরে একটা সুস্থ মানুষ আছে। বিজ্ঞান কি এটা সমর্থন করে? একটু কথা বলেন। বিজ্ঞান হচ্ছে নো। 40-এ 45-এ এরকম হাল হওয়ার কথা না, অথচ সব ড্যামেজ। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বিজ্ঞান বেশ কিছু কারণের কথা বলেছে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। বেশ কিছু কারণের কথা। কেন আপনি তাড়াতাড়ি অসুস্থ হলেন? প্রথম কারণ,
এই যে জায়গোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটেছে মাতৃ জঠরে, আমাদের মেয়েদের এখন একটা ইমোশন, মেয়ে না ছেলেদেরও, এ চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে। আচ্ছা, এই যে ছেলে না মেয়ে হয়েছে, এটা কি খালি চোখে দেখবে না মেশিন দিয়ে দেখবে? এই মেশিনটার নাম আল্ট্রাসোনো। আল্ট্রাসোনো একটি মেডিকেল ডিভাইস যেটি উচ্চ গতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সাউন্ডের একটি ধর্ম হচ্ছে এটি কোথাও বাধা পেলে ফেরত আসে। বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। সাউন্ড দিয়ে ছবি তোলার প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটা কিন্তু পেট দেখার জন্য আবিষ্কার হয় নাই। এটা চিকিৎসা ব্যবসায়ীদের কুচিন্তা থেকে আসছে। তারা ভাবলো, আরে এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায় তো পেটও তো দেখা যেতে পারে। তারা মেডিকেল ভার্সন তৈরি করে ফেললো। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। জোরে তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে, কথায় কথায় সিটি স্ক্যান, এমআরআই এগুলি অনুমোদন করে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। চিকিৎসা বিজ্ঞান অনুমোদন, এক্সেপশন, ব্যতিক্রম, ভিন্ন কথা বলছে না, কথায় কথায় এগুলি করানো যাবে না। কেন করানো যাবে না? কারণ তো আছে নাকি? আসুন আমরা কারণটা জানবো। এই যে জায়গোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটেছে মাতৃ জঠরে, সেখানে একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটেছে, কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়েছে। ওই যে কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়েছে, এটা এখনো চলমান। এটা সমাপ্তি ঘটবে মৃত্যুতে। যেদিন আপনার আমার মৃত্যু ঘটবে সেদিন ওই কেমিক্যাল বিক্রিয়াটা বন্ধ হবে। তাহলে ছোট্ট আলোচনা থেকে আমরা কি বলতে পারি আমাদের দেহটি একটি কেমিক্যাল হাউস? আরে কথা বলেন না কেন? এটি একটি কেমিক্যাল হাউস। বিজ্ঞান বলছে এই কেমিক্যাল হাউসে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এই যে আমি কথা বলছি আপনি শুনছেন, আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কাজ করছে কিনা বলেন? তো আমরা জানি, যারা মিনিমাম সায়েন্স পড়েছি আমরা জানি যে প্রতিটি কাজের পেছনে থাকে বিলিয়ন বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন। যারা একটু সায়েন্স পড়েছে তারা যে কোনো কাজের পেছনে কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আজকে এই ছোট্ট আলোচনা থেকে আমরা ডিজিজের একটা নতুন ডেফিনিশন জানবো। যেহেতু আমাদের চিকিৎসা পদ্ধতি নতুন, আমাদের ডিজিজের ডেফিনিশনও নতুন। আমাদের ডিজিজের ডেফিনিশন হচ্ছে, ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব, ব্যথা, মানে কি? মানে আপনার কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে গেছে? ডিসঅর্ডার হয়ে গেছে। হিলিং হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনটা আবার কি হয়ে গেছে? অর্ডার হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে, এটা হিলিং। তাহলে এই ছোট্ট আলোচনা থেকে আমরা দেখলাম এই আমাদের ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন, হিলিং হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব, ব্যথা, সবকিছু কেমিক্যাল ডিসঅর্ডার। আচ্ছা, এই কেমিক্যাল ডিসঅর্ডার হওয়ার পরে সমাধানের জন্য কার কাছে গিয়েছিলেন? একটু কথা বলবেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রবলেমটি তো চলে গেছে, তা তো মিথ্যা নয় নাকি? তা তো সত্য, প্রবলেমটি চলে গেছে। ক্রেডিটটাকে নিয়ে গেল, ক্রেডিট কিন্তু ডাক্তার নিয়ে গেছে। কিন্তু আজকে আমরা এখন কি জানলাম? সমস্যাটা কিন্তু নিজে নিজে চলে গেছে। ক্রেডিটটাকে নিয়ে গেল। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, আপনার ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব দিলাম আপনাকে যে ডাক্তার সাহেব আমার জ্বরটা গেল কিভাবে, আমার অসুখটা সারলো কিভাবে? আপনার ডাক্তার আপনাকে বলবে, অনেস্টলি বলবে আমি জানি না। তিনি কেন বললেন এটা জানি না? কারণ তিনি তো বলবেন আমি তো আপনাকে প্যারাসিটামল খেতে দিয়েছি, আমি তো আপনাকে সেক্লো খেতে দিয়েছি, আমি তো আপনাকে ব্যথার ড্রাগ খেতে দিয়েছি। এগুলি ড্রাগ না মেডিসিন? তিনি কি ড্রাগের ডেফিনিশন জানেন না? কথা বলেন না কেন? তিনি তো ড্রাগের ডেফিনিশন জানেন। ড্রাগ কখনো রোগ ভালো করে না, সিমটম রিলিভ করে। এই জন্য তিনি অনেস্টলি বলবেন। আমরা তো আর কেউ জিজ্ঞেস করি না, কিন্তু জিজ্ঞেস করে তিনি উত্তরে দেবেন আমি জানি না। কারণ তিনি এটুকু অন্তত জানেন ড্রাগ দিয়ে কখনো রোগটি সারলো কিভাবে। আজকে আমরা জেনে গেছি রোগটি নিজে নিজে সেরে গেছে। জোরে একটা হাততালি চাই। বিজ্ঞান বলছে আপনার আমার দেহের 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে নিজে সেরে যায়।
কথাগুলো আজকে মাথা নিয়ে যাবেন, ঘরে বসে সুস্থ থাকবেন 99%। দেখবেন হঠাৎ করে সকালবেলা কেমন যেন খারাপ লাগছে, আবার একটু রোদ উঠার পর ভালো লাগতেছে, অল কেমিক্যাল ডিসঅর্ডার। কিন্তু আমরা কি করি, যখন বডিতে একটু সমস্যা হচ্ছে তখনই আমরা ডাক্তারের কাছে কি করি, চলে যাই। এই যে চলে যাচ্ছি, চলে যাওয়ার কারণে কেমিক্যাল ডিসঅর্ডার গুলো ঠিক করার জন্য তিনি কতগুলি ড্রাগ দিলেন, সিটি স্ক্যান করালেন, এমআরআই করলেন, গুতাগুতি শুরু করলেন। আর বিজ্ঞান বলছে যে গুতাগুতি করার কারণে 1% কেমিক্যাল ডিসঅর্ডার ঘটে গেছে, আর সেটির নাম ক্যান্সার। জোরে একটা তাড়াতাড়ি চাই, ক্যান্সার। আজকে জানেন আপনারা যে ক্যান্সারের প্রকোপ এত কেন? এর পেছনে বিজ্ঞানীরা বেশিরভাগ দায়ী করেছে এই ধরনের গুতাগুতি। যে কেমিক্যাল ডিসঅর্ডারটি নিজে নিজে চলে যাওয়ার কথা, সেটা সেখানে ড্রাগ দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে ফোর্স করা হয়েছে। এটা এমন একটি ডিসঅর্ডার ঘটে গেছে, সেটির নাম কি? তাহলে 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে নিজে সেরে যায়। 1% কেমিক্যাল ডিসঅর্ডার যদি ঘটে, সেটি আর সারার উপায় থাকে না। তাহলে 1% কেন হলো? সেটার জন্য তো দায়ী আমরা ছিলাম নাকি? কথা বলে না কেন? আপনি নিজে ছিলেন। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি আমাদের ডিজিজের নিউ ডেফিনিশন। আজকে আমরা ডাক্তারের ডেফিনিশনটা একটু জানবো, যেহেতু আমাদের নতুন চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, ডাক্তাররা রোগীদেরকে টেস্ট কেন করান জানেন কি? আসুন আমার কাছ থেকে জেনে নেন। কি টেস্ট দেন না? সব রোগীকে টেস্ট করাতে দেন। তিনি কেন টেস্ট করান? তিনি একজন ডাক্তার যিনি সুস্থ দেহকোষের সাথে অসুস্থ দেহকোষের পার্থক্যটা বেশি বেশি পড়েছেন। তার যে ডিগ্রিগুলো কিন্তু এটার উপরে তিনি বেশি পড়েছেন। অসুস্থতা মানে কি? আমরা জেনেছি যে কোষটি অ্যানাটমি ফিজিওলজি চেঞ্জ হয়ে গেছে, কেমিক্যাল ডিসঅর্ডার ঘটেছে। কেমিক্যাল ডিসঅর্ডার ঘটেছে বলে কিন্তু কমপ্লেন্টটা হচ্ছে, রাইট? আচ্ছা, কি ধরনের কেমিক্যাল ডিসঅর্ডার ঘটেছে এটা কি খালি চোখে দেখা যাবে? কথা বলবেন। কিন্তু কেমিক্যাল ডিসঅর্ডার তো এই জন্য সারা বিশ্ব জুড়ে এরা কি করেছে, কতগুলো রেফারেন্স ভ্যালু তৈরি করেছে। কি ভাই, প্রত্যেকটা মেডিকেল টেস্টের সামনে রেফারেন্স ভ্যালু থাকে না? দেখেছেন রেফারেন্স ভ্যালুটা কি? এটা হলো স্ট্যান্ডার্ড। সারা বিশ্ব জুড়ে তারা এটা ঠিক করেছে, দিস ইজ স্ট্যান্ডার্ড সেল। ধরে একটা হাতালি চায়, স্ট্যান্ডার্ড সেল। তো স্ট্যান্ডার্ড সেলের সাথে তিনি যখন টেস্ট করাবেন, নিশ্চয়ই একটা মেথড নাকি? এটা কি সবাই করতে পারবেন? একটু পড়ালেখা লাগবে। সবাই করতে পারবেন। উনি এটা জানেন এবং সেটা করে তিনি ওটার সাথে মিলিয়ে দেখেন। যদি কম হয় সেটাও প্রবলেম, বেশি হলো কম হলো প্রবলেম, বেশি হলো তিনি জাস্ট টেস্ট করে সেটা মিলিয়ে দেখেন। তাহলে তিনি কি বের করলেন? টেস্ট করে তিনি বের করলেন অসুস্থ কোষের সাথে সুস্থ কোষের পার্থক্যটা খুঁজে বের করলেন। জোরে একটা হাতালি চায়। তিনি কিন্তু আর কিছু বের করেননি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? সিটি স্ক্যান, এমআরআই কি? সিটি স্ক্যান, এমআরআই হচ্ছে কতগুলো মেডিকেল ডিভাইস যেগুলো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বড় করে ছবি তোলে। খালি চোখে দেখা যায়নি, তিনি বড় করে, যে হাড় ভাঙ্গাটা দেখা যায়, যে হাড় ভাঙ্গে টুকরো হয়ে গেছে, কিভাবে দেখলেন? ছবিটা বড় করে তোলা হয়েছে। এটাই সিটি স্ক্যান, এমআরআই। আপনার মেরুদণ্ডের একটা ছবি তুললেন ডাক্তার সাহেব, আপনি মেরুদণ্ডের ব্যথা নিয়ে ডাক্তার কাছে গেলেন, তিনি একটা ছবি তুললেন, এমআরআই করলেন, সিটি স্ক্যান করলেন, করে বলেন আপনার তো 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হাড় ফাঁক হয়ে গেছে। ভাই কথা ঠিক আছে কিনা? আপনার দেখতে ফাঁক তো হয়ে গেছে, আসলে তো ঠিক। আরে ভাই, ফাঁক হয়েছে বলে তো ব্যথাটা হচ্ছে। জোরে একটা হাতালি যায়। ফাঁকটা হলে তো ব্যথা হইতো না। আমরা কি জেনেছি? কখনো ইনটেক সেল কখনো প্রবলেম তৈরি করবে না। এটা ফাঁক হয়েছে মানে প্রবলেম হয়েছে, আর প্রবলেম হয়েছে বলে সে মেসেজ দিচ্ছে কোথায়। এখন একটা ছবি তুলে আপনার তৈরি, এই দেখেন 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হাড় ফাঁকা। এরপর ডাক্তার সাহেব আপনাকে কি খেতে দিলেন? ড্রাগ না মেডিসিন? একটু কথা বলেন, কি খেতে দিলেন? তিনি কতগুলো ড্রাগ খেতে দিলেন। ড্রাগ খাওয়ার সাথে সাথে ওই ফাঁকা জায়গা থেকে সমস্ত সিগন্যাল কি হয়ে গেছে? সিগন্যাল বন্ধ হয়ে গেছে। আর রুগী তো মহা খুশি। মেরুদণ্ডের ব্যথা কিন্তু অসহ্য ব্যথা, মহা খুশি। জানেন কত বড় অর্থোপেডিক ডাক্তার, ও মা লাড়াচাড়াও দেখো, নাই তো, ও নাই তো, দেখছেন কত বড় ডাক্তার, আগে কেন গেলাম না? ভাই কথাগুলি ঠিক আছে কিনা বলেন? কেন? সব সিগন্যাল বন্ধ হয়ে গেছে। দিন যত যায় ড্রাগের পরিমাণ জাগ বাড়ে, ফাঁক বাড়ে, ফাঁক বাড়ে। আরে কথা বলেন না কেন? কথাগুলি ঠিক আছে কিনা? জাগ বাড়ে, কি বাড়ে? ফাঁক বাড়ে, জাগ বাড়ে। 8-10 বছর পরে জাগ আর কাজ করে না। এবার ডাক্তার সাহেব তাহলে আসেন,
এবার আবার একটা সিটি স্ক্যান করে দেখি। এবার তিনি সিটি স্ক্যান করে বলছে 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তো বেশি ফাঁক হয়ে গেছে, 8 নম্বরও ফাঁক হয়ে গেছে। ভাই কথাগুলো ঠিক আছে কিনা বলে? 8-10 বছর পরে এটি এত ফাঁক হয়েছে, এখন আর ওষুধে কাজ হবে না, আসেন অপারেশন করে দেই। আমার মনে হয় আমি যে কথাগুলি বলছি এটি প্রতিটি ঘরে অভিজ্ঞতা আছে। সামান্য ক্রিয়াটিনিন নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলেন, 8-10 বছর পরে তিনি বলছেন ডায়ালাইসিস করতে হবে। সামান্য হার্টের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, 8-10 বছর তিনি বলছেন 4টা ব্লক হয়েছে, মিনিমাম 2টাতে এখনই রিং পড়াইতে হবে। কথাগুলি ঠিক আছে কিনা? উত্তরটা কি আমরা জানছি কেন এরকম হলো? কারণ প্রথম থেকে কোষের কোনো চিকিৎসা হয়নি, কারণ কোষের চিকিৎসা দেওয়ার ক্ষমতা ডাক্তারের হাতে নেই। জোরে একটা হাততালি, যে ক্ষমতা ডাক্তারের হাতে নেই। এই জন্য মানুষগুলো 8-10 বছর ড্রাগ খাওয়ার পর আর ফেরার দেশে চলে যায়, আর ফেরত আসতে পারে না। এমন জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে যায়, তার আর ফেরার সুযোগ থাকে না। আমরা কি উত্তরটা পেয়েছি? তাহলে আসুন, আমরা পেয়ে গেছি আমাদের সমস্যা কোথায়, সেলে। দ্বিতীয় কারণ হিসেবে বিজ্ঞান বলেছে এই যে জায়গোটটা তৈরি হলো, ধীরে ধীরে আকার আকৃতিতে পরিবর্তন হলো, 9 মাস মাতৃ জঠরে থাকলো, কার খাবার কে? একটু কথা বলেন না। মায়ে তো খাবার খায় না, মা তো খাইছে ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট। মা তো খেয়েছে ডাক্তারের দেওয়া কতগুলি ড্রাগস। অথচ বিজ্ঞান বলছে এই শিশুর দেহ তৈরি হবে মায়ের প্রকৃতির খাবার থেকে। মা যেহেতু সঠিক খাবার খায়নি, সে একটা অসুস্থ দুর্বল শিশুর জন্ম দিয়েছে। 3 নম্বর কারণ বলছে এবার শিশুটি পৃথিবীতে আসবে। কিভাবে আসবে? বলছে মায়ের যোনিপথ দিয়ে আসবে। এখন কিভাবে আসে ভাই? পেট কেটে নিয়ে আসে। বিজ্ঞান বলছে সিজার করানো যাবে, জোরে তাড়াতাড়ি যায়। বিজ্ঞান সিজারের অনুমোদন দেয়, এক্সেপশন, ব্যতিক্রম, ভিন্ন কথা। বলছে না, এগুলি করানো উচিত নয়। কেন করানো উচিত নয়? বিজ্ঞান বলছে মায়ের যোনিপথে জীবাণুর মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের যোনিপথ ঠেলে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের দেহের জীবাণুর সাথে যুদ্ধ করে তার ইমিউনিটি শক্তিশালী করে তোলে। জোরে একটা ইমিউনিটি শক্তিশালী করে। আমরা প্রায়ই শুনি, সবাই শুনেছেন যে সিজারিয়ান বাচ্চারা প্রায় অসুস্থ হয়, শুনেছেন না? কেন অসুস্থ হয়? কারণ সে তো মায়ের দেহের জীবাণুর সাথে যুদ্ধ করেনি, ফলে প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে যুদ্ধে সে পরাস্ত হয়। আমরা কি এখন জীবাণুর সাথে যুদ্ধ করছি? এই যে না বলছে। অথচ আমি শুরুতে বলেছি আমরা জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। সেদিন আপনার আমার মৃত্যু ঘটবে যেদিন জীবাণুর সাথে যুদ্ধে আপনি হেরে যাবেন। জোরে একটা হাত দাঁড়িয়ে, হেরে যাবেন। আমরা যখন এসব কথা বলি আমরা বিশ্বাস করতে চাই না, আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। এসব কথা যখন, কেন জানেন? সেটা আপনার দোষ নয়। ওই ছোটবেলা থেকে ও চিকিৎসা ব্যবসায়ীরা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে জীবাণু মুক্ত থাকো। আমাকে কি শিখেছে ভাই? আমাকে সব সময় সবক দিয়েছে কি? জীবাণু মুক্ত থাকো। অথচ আজকে আমরা জানলাম জীবাণু মুক্ত থাকার কোন সুযোগ যায়, জীবাণু মুক্ত থাকার সুযোগ নাই। আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জীবাণুর সাথে ফাইট করে বাঁচতে হবে। সৃষ্টিকর্তা এর রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে কি দিয়ে রেখেছেন? জোরে একটা হাততালি চাই, ইমিউনিটি। কি দিয়ে রেখেছেন? এই কারণে ইমিউনিটি রেখেছে। সে সৃষ্টিকর্তা তো জানতেন যে তোমাকে জীবাণুর সাথে ফাইট করে বাঁচতে হবে। তাহলে ডাক্তাররা এটা কেন বলেন না? কারণ ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার হাতে? ডাক্তার না নেচার? এই জন্য তিনি ইমিউনিটির কথা না বলে বলেন অ্যান্টিবায়োটিক খান, ভ্যাকসিন মারেন। তিনি ইমিউনিটির কথা বলেন না, কারণ ইমিউনিটির কথা বললে ব্যবসা জোরে একটা হাত দাঁড়িয়ে ক্লোজ হয়ে যাবে। আর ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব তার হাতে, এটা প্রকৃতির হাতে। আমি যে কথাগুলি বলছি সব ডাক্তাররা কথাগুলো জানেন, কিন্তু তারা এগুলো বলতে পারবেন না। দেহটা কার? দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি এটা মনে করেন কেউ এসে আপনাকে রেস্কিউ করবে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, এই মেডিকেল বিজনেস এত বড় শক্তিশালী সিন্ডিকেট, ওয়ার্ল্ড ওয়াইড বিলিয়ন ট্রিলিয়ন ডলার বিজনেস, তাদের মতামতের বাইরে কথা বলার ক্ষমতা কোনো রাষ্ট্রেরও নেই। রাষ্ট্র বলতে পারবে না, পরের দিন ক্ষমতা উল্টে ফেলবে। বুঝে নিন আমি কি বলতে চেয়েছি। তারা এত বেশি ক্ষমতাশালী। সুতরাং নিজের দেহের দায়িত্ব নিজের হাতে রাখতে হবে।
আমি সব সময় আমার আলোচনায় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতার দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই দায়িত্ব ডাক্তারের হাতে রাখেনি, আপনি রেখেছেন। আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ বুড়ো বয়সে কার হাতে তুলে দিয়েছেন? তারপর মুখে নল, পাছায় নল, পেটে নল, 10 লাখ টাকা দিয়ে কি বের হয়েছে ভাই? আরে কথা বলেন না, কি বের হয়েছে? লাশ বেরিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের এখানে সবাই যদি এফার্স্টের ডক্টর হন, আমি একই কথা বলবো, চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ দেখানো যাবে না যে মুখে নল, পাছায় নল, পেটে নল দিয়ে আর 10 লাখ টাকার আইসিইউর বিল দিলে আপনি জীবিত ফেরত আসবেন। বরং চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতিতে। জোরে একটা হাত তালি যায়, প্রকৃতিতে। মৃত্যু তো হবে, এটা নিয়ে ভাবার কি দরকার আছে? প্রতিটা মুহূর্তে সুস্থতা নিয়ে ভাবুন। সে মৃত্যু আমাকে আইসিইউতে গিয়ে কেন হতে হবে? এ মৃত্যু প্রকৃতিতে হলে অসুবিধা কোথায় ছিল? কিন্তু ওই যে মোটিভেশন দিয়ে রেখেছে, আমি বুঝাতে পেরেছি? কারণ আইসিইউ গুলাতে যে জং ধরে যাবে, বুঝতে পারছেন না? মৃত্যু ঠেকাতে পারবেন না। সুতরাং সে মৃত্যুটা যেন ন্যাচারালি হয়, এটি আজকে আমাদের বক্তব্যের মূল বিষয়। চতুর্থ কারণ বলেছে, এই শিশু 6 মাস মাতৃদুগ্ধ পান করবে, খায় পটের দুধ। মাতৃদুগ্ধ আর পটের দুধ কি এক? সেখানেও শিশুর দেহ তৈরি হতে পারেনি। পঞ্চম কারণ বলেছে, এবারে শিশুটি 6 মাস পরে স্বাভাবিক খাবারে যখন আসে, তার মুখে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস, চলতে থাকে। 40-45 বছর পর্যন্ত এমন কোন কুখাদ্য নাই সে খাইয়া শেষ করে নাই। কুখাদ্যের তালিকা কিন্তু আমাদের ঘরে ঘরে কি আছে কিনা বলেন? সিএফসি, ডিএফসি, কেএফসি, চাইনিজ, 10 প্যাকেট সিগারেট, 10 কেজি মাংস। হ্যাঁ, ও মিয়া, আপনি ইয়াং বয়সে 1 প্যাক খাইতে পারেন না, আমি পুরো ড্রাম সহ খাই ফেলাইছি, বলছে কিনা বলেন? চলেছে এগুলা ইয়াং বয়সে। ঠিক 40-45 বছর পরে এই কুখাদ্যের আঘাতে সেল বলছে শরীরটা কেন মেসমেস করে, কেন যেন একটু ভার করে। সকলে মিলে কি বললো? কথা বলেন না কেন? ডাক্তার দেখাও, দেরি করো না, পাইলে ঢাকা চলে যাও, পাইলে সিঙ্গাপুর। সব কুবুদ্ধি, হ্যাঁ, সব পাঠাই দিল। ডাক্তার টেস্ট করে কি বললেন? আরে কথা বলেন না কেন? একটু একটু উনি কি ধরাই দিলেন? ড্রাগ না মেডিসিন? উনি কতগুলো ড্রাগ ধরাই দিলেন। ড্রাগ গুলো কি করেছে? মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে সমস্ত যোগাযোগ, বাস, রোগী তো মহা খুশি। দেখছেন কত বড় ডাক্তার। তাহলে কি চললো? কুখাদ্য চলছে, ড্রাগও চলছে, ডবল। আগে শুধু কুখাদ্য ছিল, এখন কি চলছে? কুখাদ্য চলছে, ড্রাগও চলছে, দুটো একসাথে চলছে। বা 8-10 বছর পর আর ফেরার সুযোগ থাকে না। আমার কাছে এই বিষয়ে একটি বই আছে, ডেথ বাই প্রেসক্রিপশন। এটা আমেরিকান 2জন ডক্টরেটের লেখা। বইটির মূল কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দেহকে ডাক্তারের দেওয়া ড্রাগ দিয়ে চার্জ করেননি, ততক্ষণ আপনার মৃত্যু পরোয়ানা লেখা হয়নি। যখন আপনি ড্রাগ দিয়েছেন তখন মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গেছে। উত্তরটা তো পেয়েছেন কেন? কারণ ড্রাগের তো কাজ রোগ নিরাময় করা না, ড্রাগের কাজ হচ্ছে অসুস্থ কোষের সংবাদগুলো বন্ধ করে দেওয়া। তাহলে কি দাঁড়ালো? নিঃশব্দে দেহের ভিতরে ড্যামেজ চলছে। জোরে একটা হাততালি চাই। নিঃশব্দে ড্যামেজ চলছে, আপনি টের পাচ্ছেন না। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি আমাদের সমস্যা কোথায়। একটু কথা বলেন না ভাই, বললে ভালো লাগে। কথা কোথায়? বেশি ঠান্ডা, আমার তো গরম লাগতেছে নাকি। সমস্যা কোথায়? চিকিৎসা দিতে হবে কোথায়? কোষের চিকিৎসা কে দেবে? ডাক্তার না নেচার? আসুন আমরা নেচারের কাছে ব্যাক করব। আমরা এখানে যারা আছি তারা জীবিত নাকি না মৃত? আমরা জীবিত। কে জীবিত? কোষ জীবিত। কোষ জীবিত, আপনি জীবিত। কোষ মৃত, আপনি মৃত। কোষ অসুস্থ, আপনি অসুস্থ। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আমরা আলোচনার শেষের দিকে যাচ্ছি। একটি জীবিত কোষ মানে জীবিত দেহ দুটো জিনিস নিয়ে বেঁচে থাকে, সুস্থ থাকে। একটা অক্সিজেন আর একটা পুষ্টি। আপনার এই দেহ কোষ অক্সিজেন এবং পুষ্টি ছাড়া কাউকে চেনে না। আপনি বলছেন, আমাদের রুগীরা এরকম বলে, ঢাকা গিয়ে বলে, ও পাইছি, ডাক্তার দেখা পায় না,
বড় ডাক্তার সাক্ষাৎ পায় না, সাক্ষাৎ পাওয়ার পরে টেলিফোন করে বাড়িতে খবর দেয়, পাইছি রে পাইছি। কি পাইছে? সিঙ্গাপুর যাওয়ার পরে বড় ডাক্তার তো পাইতে সময় লাগে না, পাওয়ার পরে টেলিফোন করে পাইছি, সুসংবাদ এটা ডাক্তার পাইছি, এই সংবাদ সবাইকে দে পাইছি। অথচ আপনার দেহকোষ বলে ওমা উনি কে, ওনাকে আমি চিনি চাই। আপনি বলছেন উনি অনেক বড় ডাক্তার, উনি অনেক বড় হাসপাতাল, আপনার কোষ বলে আমি ওনাকে, আমার সাথে সম্পর্ক শুধু অক্সিজেন এবং পুষ্টির। কথাগুলো ভালো করে শুনে নেবেন। আমি ডক্টর কর্মকার অথরিটি নিয়ে কথা বলি। আপনার কোষ কোনো ডাক্তার চেনে না। আসুন আমরা অক্সিজেন নিয়ে একটু কথা বলি। আমরা প্রতিটি জীবিত মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করি। বাতাসে কি ছিল? শুধু কি অক্সিজেন? অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল। এই মিশ্র বাতাস আপনার নাক দিয়ে মুখ দিয়ে যখন লাং এ এসেছে, লাং কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। সব কি দিয়ে তৈরি? লাং এর কোষগুলোকে বলে অ্যালভিওলাস সেল। যেহেতু প্রতিটা সেল দিয়ে তৈরি, প্রতিটা সেলের আলাদা কাজ আছে, ফাংশন আছে। লাং সেলের কাজ হচ্ছে ওই 11,000 লিটার বাতাস থেকে 550 লিটার অক্সিজেন ধরে রাখা। সকলে জোরে একটা শ্বাস নেন, সবসময় নিচ্ছেন, কখনো ভাবেন না মনে খামাকাই নেই। আজকে ভালো করে নেন। কি হলো? এই বাতাস কোথায় ঢুকলো? লাঙে। কোথায়? লাং। এভাবে 24 ঘন্টায় আপনি 11,000 লিটার বাতাস নিচ্ছেন, বিজ্ঞান বলেছে। সেখান থেকে মাত্র 550 লিটার অক্সিজেন রেখে বাকিটা এই যে অক্সিজেনটা রেখে বাকিটা ছেড়ে দিয়েছে। তাহলে লাং সেল অক্সিজেনটা ধরে কি করবে? সারা শরীরে ছড়িয়ে দেবে। কিভাবে ছড়াবে? আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। এই রক্ত সঞ্চালন লাইনের উৎপত্তি হার্ট, হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার হার্টে ফিরে এসেছে। এই পুরো রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। আপনার বডিতে রক্ত সঞ্চালন লাইন কত কিলোমিটার? একটু কথাগুলি শুনে রাখেন। এমবিবিএস পড়ার দরকার নাই। এমবিবিএস তো পড়বেন ডাক্তারি করার জন্য, দরকার নাই, ডাক্তার হয়ে যাবেন। কত কিলোমিটার? তাহলে এই রক্ত সঞ্চালন লাইন কি আপনার লাঙের ভিতর দিয়ে যায়নি? কিডনির ভিতর দিয়ে যায়নি? সব শরীর পরিভ্রমণ করেছে। লাং সেল কি করেছে? এই বাতাস থেকে অক্সিজেনটা ধরে সাথে সাথে তার পাশ দিয়ে বয়ে যাওয়া রক্ত সঞ্চালন লাইনে অক্সিজেনটা পাস করে দিয়েছে। তাহলে প্রতিটা শ্বাসে লাং সেল অক্সিজেনটা ধরে কোথায় পাস করলো? ব্লাডে। অক্সিজেনটা ব্লাডে চলে গেছে। এই যে অক্সিজেন ব্লাডে চলে গেছে। বলছে টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন হয় 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। শুনেন, আপনার ডাক্তার আপনার বাড়ি থেকে অনেক দূরে, হাসপাতাল আরো অনেক দূরে, ভেলোর আরো অনেক দূরে। আপনার নেচার যদি আপনার সাথে বিট্রে করে, ঘরের চৌকাঠ পের হতে পারবেন না। জোরে একটা হাতারি, ঘরের চৌকাঠ পের হতে পারবে। ওই নেচার আপনার সাথে বিট্রে করে না বলেই ডাক্তার সুযোগটা গ্রহণ করে। আমার কথাগুলি কি বেশি কঠিন? আমি এর চেয়ে বিজ্ঞানের বিষয়গুলো এর চেয়ে সহজ ভাষায় বলার সুযোগ, এর চেয়ে সহজ ভাষায় বলার সুযোগ নেই। আমি 25 বছরে সহজ ভাষাটা প্র্যাকটিস করেছি, কত সহজ ভাষা কথাগুলি বলা যায়। ভালো করে বুঝে নিয়েন, প্রতিটি আলোচনা বিজ্ঞানের আলোচনা। তাহলে আসেন, টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। কত লিটার? সেখানে 3টা রক্ত, যেহেতু দেহ সেল দিয়ে তৈরি, সেখানেও 3টা কোষ রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। প্রত্যেকের কাজ আলাদা আলাদা। রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখন এই ব্লাডে পাস করবে, তোমার কাজ হচ্ছে সেটাকে খপ করে ধরে ফেলা। আবার একটা শ্বাস নেন। এবার ভাবুন পুরো প্রক্রিয়াটা কি ঘটেছে। লাংসের অক্সিজেনটা ধরলো, ব্লাডে পাস করলো, রেড ব্লাড অক্সিজেনটা ধরে ফেললো, বাকিটা বের করে দিল। সব সময়টা করছেন, কিন্তু কখনো ভাবেননি যে ঘটনাটা কি। আসুন আজকে ঘটনাটা আমরা জানবো। তাহলে রেড ব্লাড অক্সিজেনটা ধরে কি করবে? রক্তের স্রোতে হার্টে আসবে। কোথায় হবে? আপনার হার্ট প্রতি মিনিটে
70 থেকে 72টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে দুইবার পুরো দেহ ঘুরে নিয়ে আসে। একবার কত কিলোমিটার? দুইবার কত কিলোমিটার? আবার শুনেন, আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। বুঝেন নাই মনে হয়? তাহলে তো দূরে একটা হাততালি দি, হাই হাইটা কয় কি? একটু ভেবে দেখেন কি বলেছি। তাহলে আমি শ্বাস নিলাম, লাংসের অক্সিজেনটা ধরে ফেললো, ব্লাডে পাস করে দিল, রেড ব্লাড ধরে ফেললো, হার্টে নিয়ে গেল, আর পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিল। কি সব সময় তো এই কাজটা করছি নাকি? কথা বলেন না কেন? সব সময় ঘুমে জাগরণে সব সময় কাজটা করছি। কেন? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। আর চিকিৎসা সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে ঘুমে জাগরণে দম নেওয়ার ব্যবস্থা করেছেন। বুঝেন না মনে কি বলছি? একটা হাততালি মারেন নিজের জন্য। আজকে জেনে নেন কেন দম নিচ্ছেন। কতক্ষণ? 1.5 মিনিটের ভিতরে আপনার কোষের মৃত্যু ঘটবে। তো নিশ্চয়ই সৃষ্টিকর্তার রহস্য জানতেন নাকি? এই জন্য দম নেওয়ার ব্যবস্থা রেখেছেন। তাহলে একদম মৃত মানুষের সাথে জীবিত মানুষের পার্থক্য কোথায়? মৃত মানুষ দম নিতে, আর দম নিতে পারে না মানে কি নিতে পারে না? তার মৃত্যু ঘটেছে কিসের অভাবে? অক্সিজেনের অভাবে। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার ব্রেন সেলের। কিছু কথা শুনে রাখবেন। বলছে 4 মিনিট যদি আপনার ব্রেন অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি হার্ট সেল অক্সিজেন না পায়, হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদের ডাক্তাররা কম বাঁচাতে পারে। কেন? আর সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার? ব্রেনকে বলো স্পিকার অফ দি বডি, অথরিটি অফ দি বডি। ব্রেনের ইশারা ছাড়া হাতের আঙ্গুল, চোখের পাতা নড়বে না, বডির কোন অংশ কাজ করবে না। ব্রেনের নির্দেশনায় হোল বডি পরিচালিত হয়। এজন্য যখন ব্রেইনে দেহে অক্সিজেন স্বল্পতা হয়, সবচেয়ে বড় ঝুঁকিতে কে থাকে? এবং মানুষের মৃত্যু ঘটে। বলুন তো দেখি, একজন মানুষের মৃত্যু ঘটে কার হবে? ডাক্তার না নেচার? ডাক্তার না অক্সিজেন? কিন্তু আমরা কি বলি? আমরা হারিয়ে সময় মতো যদি অ্যাম্বুলেন্সটা খবর দেওয়া যেত, আবার ডাক্তার বলে সময় মতো কেন নিয়ে আসলেন না? অথচ আজকে আমরা জেনেছি আপনার মৃত্যু হাসপাতালে হোক আর বাসায় হোক আর যেখানে হোক, মৃত্যু ঘটবে কিসের অভাবে? তাহলে আইসিইউতে মানুষের কেন মৃত্যু ঘটে? সেখানে কি অক্সিজেনের অভাব ছিল? সেখানে কি ডাক্তারের অভাব ছিল? কেন মৃত্যু ঘটলো? কারণ আপনি সেখানেও কি খেতে পারেননি? কারণ মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না। আর মানুষের মৃত্যু ঘটেছে অক্সিজেনের অভাবে। আপনার এগুলি অভিজ্ঞতা আছে, দেখবেন আপনি যখন আইসিইউতে কোনো রুগী দেখবেন, ডাক্তার কি করে জানেন? শুধু মনিটরটা দেখে। সে দেখে রুগীর অক্সিজেন নিতে পারছে কিনা, মনিটর দেখাচ্ছে। রুগী যদি অক্সিজেন নিতে পারেন, তখন ডাক্তার বলে দেখি কি করা যায়। আবার যদি দেখেন অক্সিজেন লেভেল নিচের দিকে নামছে, বলে সরি, কিছু করার নাই। কি বাড়ি পাঠাবে না কবরে পাঠাবে? আরে ভাই কথা বলেন না কেন? বাড়ি যাওয়ার সুযোগ নাই। এখন কি অক্সিজেন খাচ্ছেন? মনে খাচ্ছেন না, কথা বলেন না। খাচ্ছেন? টাকা পয়সা দিচ্ছেন? একদিন অ্যাপোলোতে অক্সিজেন খাবেন 60,000 টাকা লাগবে। নো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা হবে না। শর্ত কি? শুধু অক্সিজেন খাইতে হবে। যদি আপনি অক্সিজেন খাইতে পারেন, তখন ডাক্তার বলবে দেখি কি করা যায়। কথা কি বোঝা গেছে কি বলছি? এমন কি ঘটলো যে আপনাকে অক্সিজেন নেওয়ার জন্য এখন ডাক্তার আপনার হাসপাতালে যেতে হলো, আইসিইউতে যেতে হলো? আমরা কিন্তু উত্তর পেয়েছি। জন্ম থেকে দেহ আঘাতপ্রাপ্ত। জোরে একটা হাতে, জন্ম থেকে। অনেকগুলো কথা বলেছি, মনে আছে তো নাকি? জন্ম থেকে কোষ আঘাতপ্রাপ্ত। 40-45 বছরে সে এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, আর দাঁড়ায় থাকতে আর সে টিকে থাকতে পারে না। তাহলে আমরা পেয়ে গেছি, এই কোষের দরকার অক্সিজেন না ডাক্তার? জোরে বলবেন। এই কোষের দরকার অক্সিজেন। তো অক্সিজেন কে তৈরি করে? প্রকৃতির গাছগাছালি
অক্সিজেন তৈরি করে ছেড়ে দিচ্ছে। এই অক্সিজেন কখনো ডাক্তার বানাতে পারে না, এই অক্সিজেন কখনো সায়েন্টিস্ট বানাতে পারে না। প্রকৃতির গাছগাছালি অক্সিজেন তৈরি করে বাতাসে ছেড়ে দিচ্ছে, আর আমরা সেই অক্সিজেন গ্রহণ করে প্রতিটা মুহূর্তে বেঁচে আছি। এই জন্য তো আমাদের এই প্রোগ্রামের শিরোনাম নেচার ইজ লাইফ, লাইফ ইজ, জোরে একটা হাততালি যায়, লাইফ ইজ নেচার। বলুন তো দেখি, এই যতক্ষণ আমি আলোচনা করেছি, এ আমাদের বেঁচে থাকার সাথে, প্রথম বেঁচে থাকার কথাই বলবো, ডাক্তারের কোনো সম্পর্ক আছে কি? একটু কথা বলেন জোরে। আমার বেঁচে থাকার সাথে হাসপাতালের কোনো সম্পর্ক আছে কি? আমার বেঁচে থাকার সাথে শুধু সম্পর্ক প্রকৃতির, জোরে একটা হাততালি যায়, শুধু প্রকৃতির। অথচ আমাদেরকে মোটিভেশন দেওয়া হয়, বড় ডাক্তার দেখাও, বড় অ্যাপেলোর আইসিইউ অনেক উন্নত, মানে সেখানেও মোটিভেশন দেওয়া হয়। আরে আইসিইউ উন্নত মানে কি? আগের আইসিইউ গুলা হাত দিয়ে হ্যান্ডলিং করতো, অ্যানালগ, এখনটা মেশিন দিয়ে করে, এইটা উন্নত। আর খাওয়াই দিবে তো অক্সিজেনে, জোরে একটা হাততালি যায়, না অন্য কিছু খাওয়াবে? বা কথাগুলি ঠিক আছে কিনা? আধুনিক আইসিইউ থেকে অন্য কিছু খাওয়াবে? তাহলে উন্নত মানে কি? উন্নত মানে ওটা রিমোট কন্ট্রোলে চলে। আর ওটা কি করতো? এই কিন্তু কাজ তো একটাই ভাই না, আধুনিক আইসিইউ তো অন্য কিছু দিবে। আরে কথা বলেন না কেন? তাহলে এগুলি মোটিভেশন দেওয়া হচ্ছে আমাকে। ওদের আইসিইউ অনেক উন্নত। চিন্তা করেছেন আমার কি বিপজ্জনক অবস্থা আছে কি ভাই? বিপদে আছে কি? ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা। আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা আশ্বস্ত করছি, মৃত্যু নিয়ে ভাববেন, মৃত্যু আসলে আপনি ঠেকাতে পারবেন না, জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে। কেউ যদি আপনার জীবন লংজিভিটি দিতে পারে, সেটি নেচার, জোরে একটা হাততালি চাই। আজকে আমরা সেই কৌশল শিখিয়ে দেব। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এই কোষের দরকার খাবার, এই কোষের দরকার যেমন অক্সিজেন, আর কি দরকার? কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা খাবার খাবো, আপনার মুখ থেকে পায়ু পর্যন্ত 29 ফিট লম্বা একটি ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলোকে ভেঙে ভেঙে ওই খাবারে থাকা পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে প্রেরণ করা। কিন্তু বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নেই। তাহলে যে খাবারে পুষ্টি নেই সেই খাবার কি ছিল? টক্সিন। তাহলে 40 বছর ধরে কি খেয়েছেন? আপনি যে টক্সিন গিলেছেন, এটাও কিন্তু বিজ্ঞানীরা বলছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। কার খাবার খেয়েছেন ভাই? একটু কথা বলে, কার খাবার খেয়েছেন? আমেরিকাতে এবিসির উপর একটি গবেষণা হয়েছে, তারা রান্নার উপর একটি গবেষণা প্রতিবেদনে বলেছে আমাদের খাবারগুলো মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পরে এর ভিতরে থাকা পুষ্টিগুলো ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হতে থাকে। আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। আপনার ঘরের খাবারে কোনো পুষ্টি, বাইরের খাবারে তো নাই, জোরে একটা হাততালি, কিচ্ছু নাই। তাহলে আপনি কি খাচ্ছেন? আপনার পরিবার কি খাচ্ছে? আপনার সন্তান কি খাচ্ছে? শুধু কতগুলি টক্সিন গেলছে, আর টক্সিনের আঘাতে আঘাতে সেল কি হয়ে গেছে? ভাই একটু কথা বলেন, এমবিবিএস পড়ার দরকার না, টক্সিনের আঘাতে সেল ড্যামেজ হয়ে গেছে। তাহলে আমেরিকার ক্যান্সার সোসাইটি বলেছে মানব দেহের 70% ক্যান্সারের জন্য দায়ী ত্রুটিপূর্ণ খাবার। আপনি খাবার সংশোধন করবেন না, আপনি কোনোদিন রোগ মুক্তি পাবেন না। কথাগুলি ভালো করে বুঝে নিয়েন। খাবার সংশোধন করবেন না, আপনি কখনো রোগ মুক্তির আশা করতে, লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, ডায়াবেটিস কোন রোগ নয়, প্রত্যেকটি রোগের পেছনের কারণ ত্রুটিপূর্ণ খাবার। আমাদের দ্বিতীয় বিপদ কখন ঘটে? যখন এই ত্রুটিপূর্ণ খাবারের সমস্যা নিয়ে আপনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, ডাক্তার আপনাকে আশ্বস্ত করে বলেছেন কোনো টেনশন করেন না, আমি তো আপনাকে কিছু ওষুধ খেতে দিয়েছি, অসুবিধা কি, যা খুশি খান না। এর দ্বিতীয় বিপদ শুরু হয়ে গেল। কথা ঠিক আছে কিনা বলেন? ডাক্তার তো আশ্বস্ত করছে, বাস এখন খায়, টেরও পায় না। ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টি আপনি পরিষ্কার হবেন। গ্যাস্ট্রিক কমন একটা প্রবলেম না? গ্যাস্ট্রিকের এই ডাক্তারি ড্রাগগুলোকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর, আর বাণিজ্যিক নাম হলো
ওমেপ্রাজল, সার্জেল, হাজার নামে আছে। এই ড্রাগটি সারা বিশ্ব জুড়ে বিক্রি $3 বিলিয়ন। মুড়ির মতো খায় মানুষ এগুলো। বাংলাদেশে ড্রাগটির বিক্রি প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। অনেকের পকেটে হাত দেন, এখনো আছে সার্জেল রেডি করে রাখছে। এমন কোন ঘর নাই এগুলি পাওয়া যায় না। কি বলছেন? 2.5 থেকে 3 হাজার কোটি টাকা সেল। আসুন আমরা সমাধানটা একটু দেব আজকে। দেহের বায়োলজি হচ্ছে, আপনি যখনই কোনো খাবার খাবেন, যাই খাবেন, খাবারটা মুখ দিয়ে কোথায় আসবে? পাকস্থলী। কোথায় আসবে? পাকস্থলী। যাই খাবেন, পাকস্থলীতে আসার পরে পাকস্থলীর কাজ হচ্ছে একটা অ্যাসিড ছেড়ে দেওয়া। পাকস্থলী একটা অ্যাসিড ছেড়ে দেয়। অ্যাসিডটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি এমন একটি শক্তিশালী অ্যাসিড যেটি স্বর্ণকাররা স্বর্ণ গলাতে ব্যবহার করে। আপনার বডি সেম অ্যাসিড তৈরি করে খাবার উপরে ছেড়ে দেয়। এই জন্য দেখবেন ইয়াং বয়সে অনেকে বলে আমি 1 বছরেই তো 10 কেজি মাংস খাই ফেলেছি, লোহা খাইয়া লোহা হজম করে ফেলাইছি আমি। না, আপনি কিছু করেননি, আপনি কিছু করেননি। আপনি যাই খেয়েছেন, অ্যাসিড এসে কি করে দিয়েছে, যেটা স্বর্ণ গলাতে পারে আপনার খাবার তো তার কাছে কোন চাই, অ্যাসিড আসবে। কিন্তু বায়োলজি হচ্ছে, দেহের বায়োলজি হচ্ছে, সে প্রকৃতির খাবার ডাইজেস্ট করার জন্য কতটুকু অ্যাসিড দিবে সে সেটা জানে, কিন্তু অপ্রাকৃত খাবার ডাইজেস্ট করার জন্য কত অ্যাসিড দিতে হবে এটা জানে না। সে মনে করে এটি এনিমি, এই খাবারকে চিনতে পারে না। অর্থাৎ অপ্রাকৃত খাবার, যে খাবার পুড়ে গেছে, প্রকৃতি নষ্ট হয়ে গেছে, সে খাবারকে সে চিনতে, কিন্তু বডিতে তো এসে গেছে, সে কি করবে? এই জন্য সে যেটা করে, সে মনে করে এটা একটা এনিমি, তাকে ডাইজেস্ট করতে হবে। সে প্রকৃতির খাবারকে ডাইজেস্ট করার জন্য যতটুকু অ্যাসিড ছাড়া দরকার, গবেষণায় দেখা গেছে অপ্রাকৃত খাবার ডাইজেস্ট করার জন্য 4-5 গুণ অ্যাসিড ছেড়ে দেয়। এই জন্য দেখবেন মজাদার খাবার খাওয়ার সাথে সাথে কি কথা ঠিক আছে কিনা, দেখবেন মজাদার খাবার কোনটা, যেগুলো অপ্রাকৃত খাবার, ভাজা পোড়া ওইটা সেটা খেলে সাথে সাথে দেখবেন কথা ঠিক আছে কিনা। কেন হলো? খাবার তো ছিল অ্যাসিডিক, বডি কি ছেড়েছে? এটা তার দোষ নেই, সেটাকে শত্রু মনে করেছে, সে অ্যাসিড ছেড়ে দিয়েছে। এই ডবল অ্যাসিডে আপনার ডিসকমফোর্ট হচ্ছে। আপনি কি বললেন, সারার মজাদার একটা খাবার খাইলে গ্যাঞ্জাম করে, মার্চ 20 না 40 মার্চ, বুঝছেন তো নাকি? মানে দুটা পাওয়ার, একটা 20 আর একটা কি 40 মার্চ। দেখবেন আজকাল আমাদের মানুষ মজাদার খাবার আধা ঘন্টা আগে একটা সেকলো খাইয়া নেয়, কথা ঠিক আছে কিনা, আবার খাবারের মধ্যে একটা খায়, ডিস্টার্ব যেন না করে খাইয়া নেয়। তাহলে এটা ড্রাগ না মেডিসিন? এই ড্রাগটার কাজ হচ্ছে 2-3 মিনিটের ভিতরে আপনার অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। নাম কি বলতে চেয়েছে, যে অ্যাসিড আপনার খাবার ডাইজেস্ট করে সেই খাবার থেকে পুষ্টি আলাদা করে কোষের কাছে প্রেরণ করবে, আপনার শুরুতে ড্রাগ দিয়ে সেটা বন্ধ করে দিয়েছেন। আপনি কি বুঝতে পারছেন কি বিপজ্জনক অবস্থা বডিটাকে ফেলে দিয়েছেন? কোনো খাবার ডাইজেস্ট হতে পারে না, ফলে বলছে ইনডাইজেস্ট ফুড আপনার 29 ফিট লম্বা যেতে যেতে প্রায় 200 থেকে 250 রোগের সৃষ্টি করে। পাইলস কেন হয়, কেন ইন্টেস্টাইন ক্যান্সার হয়, কেন পাকস্থলীতে ক্যান্সার হয়? বিজ্ঞানীরা দায়ী করেছে এর সব পেছনে কিন্তু এগুলো, এই যে ইনডাইজেস্ট প্রোডাক্ট, 29 ফিট লম্বা যেতে যেতে সমস্ত সিস্টেম, তারপর কি ছিল না? পুষ্টি ছিল না। একটা হাতায় যায়, পুষ্টি ছিল না। কথা কি বোঝা গেছে? তাহলে ড্রাগ কতদিন খাওয়া উচিত ভাই? আপনি জিজ্ঞেস করেন আপনি কতদিন খান? গ্যাসের ওষুধ 40 বছর তো খাই ভাই, কথা ঠিক আছে কিনা বলেন? এখন লেটেস্টটা খাই। এখন কোনটা খায়? লেটেস্টটা খায়। আসুন আজকে লেটেস্ট ড্রাগ সম্পর্কে আমরা জেনে নেই। এই যে আমরা লেটেস্ট ড্রাগ বলি, জেনারেশন বলা হয় বিজ্ঞানের ভাষায়, ডাক্তাররা 1st জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেনারেশন। ড্রাগের কাজ একটাই, অ্যাসিড বন্ধ করা। আমি একটা ড্রাগ দিয়ে উদাহরণ দিলাম, তার কাজ কি? বন্ধ করা। তাহলে জেনারেশন কি? 1st জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেনারেশন কি? জেনারেশন হচ্ছে 1st জেনারেশন ড্রাগ গুলো যদি অ্যাসিড বন্ধ করতে 3 মিনিট সময় নিত, 4th জেনারেশন ড্রাগ গুলো 1 মিনিটে বন্ধ করে দেয়। এই জন্য রুগীরা বলে ডাক্তার বড় ডাক্তার না, এটা খাইলে তাড়াতাড়ি কাজ করে। আমার কথা কি বুঝা গেছে কি বলছি? ডাক্তার বড় ডাক্তার না, তাহলে খাইলে তাড়াতাড়ি
মানে কি? ফার্স্ট জেনারেশন ডাক্তার 3 মিনিট সময় নিত, এই ড্রাগটা কি 1 মিনিটের মধ্যে তার এসি সিগনেচার বন্ধ। রোগী তো মহা খুশি। আজকে ভালো করে শুনে রাখবেন, যে ড্রাগ যত আধুনিক, সে ড্রাগ দেহের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। জোরে একটা হাতালি চাই, ভয়ঙ্কর বিপজ্জনক। কাজ কিন্তু একটা, সে দ্রুত গতিতে করবে। আমরা কি কথাগুলি বুঝতে পেরেছি? আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝালাম। আপনি ডায়াবেটিসের ড্রাগ, পেন, যে যে ড্রাগ খান সবাই একই কন্ডিশন। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝালাম। তাহলে আসেন, কোষের খাবার 6টি। কয়টি? কোষের খাবার 6টি। আমরা শেষ করে দেবো আশা করি 12টার মধ্যে। বিরক্ত হচ্ছেন না তো নাকি? বিরক্ত হচ্ছেন? আমি প্রোগ্রামগুলো করার সময় একটু অনুমতি নিন। আমাকে যদি বলেন 45 মিনিটে প্রোগ্রাম শেষ করেন, আমি তাও করতে পারি। তাতে আপনার সব মেসেজ যাবে না। তো আসছেন, কষ্ট করে আসছেন, অসুবিধা কি? যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্য শোনার পরে 80% রোগ ভালো হয়, সেটাই তো শোনা উচিত নাকি? ঢাকা না যাচ্ছে, চিটাং না যাচ্ছে, বোম্বে না যাচ্ছে, 1 ঘন্টা বসে বক্তব্য শুনে যদি 80% রোগ ভালো হয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এই বক্তব্য শোনা উচিত। কি কথা ঠিক আছে কিনা? এবং আমি দায়িত্ব নিয়েছি, আপনি দায়িত্বটা বুঝে পাবেন। তাহলে আসেন, কোষের খাবার 6টি। কয়টি? কোষের খাবার 6টি, মুখের খাবার হাজার হাজার। সিএফসি, ডিএফসি, কেএফসি, খাবার। আমাদের মেয়েরা তো বই দেখে দেখে রান্না করে, রেসিপি বানায়। আজকে ভালো করে শুনে রাখবেন, বিজ্ঞান বলছে খাবারকে বেশি পরিবর্তন করা যাবে না। খাবারকে যত বেশি চেঞ্জ করবেন, ওই খাবারে থাকা পুষ্টি কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। এই জন্য বিজ্ঞান বলছে খাবার বেশি পরিবর্তন করা। কিন্তু আজকে আমাদের খাবারগুলো এত বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই খাবারে কোনো পুষ্টি, শুধু রেসিপি বানায়। শুধু কি বানায়? আর যত রেসিপি বানাচ্ছেন, খাবারের পুষ্টি কি হয়ে যাচ্ছে? টক্সিন হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে। আমি সব সময় যোগ করে বলি, আমাদের মেয়েরা হচ্ছে আমাদের রোগ উৎপত্তির ফ্যাক্টরি। রোগ তৈরির ফ্যাক্টরি মেয়েরা। জানেন কেন? তার সে মজার মজার খাবার তৈরি করে বই দেখা দেখা, ইউটিউব দেখা দেখা। বাজারে তো আছে রে ভাই, নিজেরাও তৈরি করে। এ খাবার নিজে খায়, পরিবারের সকলকে খাওয়ায়, অসুস্থ বানায়, নিজে ডাক্তারের পেছনে দৌড়ায়। ভাই কথা ঠিক আছে কিনা বলেন? এবং আমি অনেক সময় যোগ করে বলি, আমাদের মেয়েরা হচ্ছে ডাক্তারদের সবচেয়ে বড় এজেন্ট। হ্যাঁ, এজেন্টরা তো কিছু টাকা পয়সা পায়, মেয়েরা কি টাকা পয়সা পায়? উল্টা হাজবেন্ডের টাকা ডাক্তারকে দিয়ে আসে। শুধু আমাদের মেয়েরা যদি সঠিক রান্না পদ্ধতি করতে পারে, পুষ্টি সমৃদ্ধ রান্না তৈরি করতে পারে, 80% ডিজিজ ঘর থেকে বিদে হয়ে যাবে। জোরে একটা ঘর থেকে বিদে হয়ে যাবে। আমি আজকে যে কথাটা বললাম, আপনি এই কথা যদি আপনার গৃহিণীকে যায় বলেন, আপনাকে ডাক্তারে শিখাই দিবে কিন্তু উল্টা। শিখাবে কিনা বলেন? ও কোত্থেকে কি শুনিয়ে আসছেন? তেল কম কেনার জন্য না। আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছে, একজন মানুষের সারা মাসে তেল দরকার মাত্র 1/2 লিটার। কত? 1/2 লিটার তেল, এর বেশি খাওয়া যাবে না। আপনি জিজ্ঞেস করেন আপনার পরিবারের মেম্বার কত, যে মেম্বার 4 জন, তেল কত লিটার লাগে? 8 লিটার লাগে, 10 লিটারও লাগে। তাহলে হিসাবে কত লিটার দেখা দরকার? 2 লিটার। লাগছে কত লিটার? 8 লিটার। এই তেল গেল কোথায়? এই তেল আপনার ডায়াবেটিস তৈরি করেছে, হার্টের প্রবলেম তৈরি করেছে, কিডনির প্রবলেম তৈরি করেছে, এবং বিজ্ঞান বলেছে ক্যান্সারের অন্যতম কারণ। জোরে একটা হাততালি চাই এই তেল। বুঝে নিন আমি কি বলতে চেয়েছি। আমি কি বলতে চেয়েছি বুঝে নিন। আপনি খাদ্য সংশোধন করবেন না, আপনি কখনো রোগ মুক্তি আশা করতে পারেন না। তো এই কথা আপনি যাই বললে শুনবে? শুনবে? উল্টা আপনাকে ডাক্তারি শিখাই দিবে। সুতরাং খেয়াল রাখতে হবে, চেষ্টা করবেন গৃহিণীদেরকে সাথে নিয়ে এসব প্রোগ্রামগুলো দেখতে। পরিবার শান্তি তো দুনিয়া শান্তি। জোরে একটা হাততালি চাই। তাহলে আসেন আমাদের আলোচনা শেষ অংশ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এতক্ষণ দেখেছি আমাদের সমস্যা কোথায়। আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ দেখেছি আমাদের এই কোষটি কোন ডাক্তারের অভাবে, হাসপাতালের অভাবে অসুস্থ হয়েছে। আলোচনা কি কোথাও দেখেছি? একটু জোরে কথা বলবেন।
আমরা কোথাও দেখিনি এই কোষটি ডাক্তারের অভাবে, হাসপাতালের অভাবে অসুস্থ হয়েছে। কিন্তু আমাদের সকলের মাথা কি ঢুকানো হয়েছে? আমাদের মাথায় ঢুকানো হয়েছে এ সময় মতো ডাক্তার দেখান নাই বলে তো সমস্যাটা হয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? অথচ আজকে আমরা দেখলাম এই কোষ্ঠী কোনো ডাক্তারের অভাবে, হাসপাতালের অভাবে সমস্যা তৈরি হয়নি। আমাদের সাধারণ মানুষের, গ্রামের মানুষ বলে ঢাকায় গিয়ে একজন বড় প্রফেসর দেখাইতে পারলাম না, এই আক্ষেপ করে গ্রামের মানুষ, করে কিনা বলেন? শহরের মানুষ বলে একটু সিঙ্গাপুর যেতে পারলাম না। অথচ আজকে আমরা দেখলাম এ কোষ্ঠী কোনো ডাক্তারের অভাবে, হাসপাতালের অভাবে অসুস্থ। এ কোষ্ঠী অসুস্থ হচ্ছে তিনটি কারণে: অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। জোরে একটা হাততালি চাই। এখানে সবাই যদি আপনারা এফার্স্টের ডক্টর হন, আপনি একটি শব্দ দেখাতে পারবেন না আপনার অভাবে আমি অসুস্থ হয়েছি, বরং আমরা দেখে দিতে পারবো আপনি ঢুকার পরে আমি অসুস্থ হয়ে গেছি। জোরে একটা হাততালি চাই। ঢুকার আগে আমি অসুস্থ হইনি। কথা ঠিক আছে কিনা? আপনি বলতে পারেন অক্সিজেনের অভাব কোথায় হলো? বিজ্ঞান নিজে দাবি করেছে প্রকৃতিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। কারণ অক্সিজেনের উৎস গাছগাছালি কেটে কি করে দেওয়া হচ্ছে? বিলীন করে দেওয়া হচ্ছে। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার আমাজন বন কেটে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে। প্রকৃতিতে অক্সিজেন স্বল্পতা রয়েছে, এটা বিজ্ঞানী স্বীকার করে, কিন্তু আমাদের কিছু করার, আমরা সেখানে কিছু করতে পারবো না। কিন্তু আমরা নিজেরা একটা ক্ষতি করি। কি ভাই? ল্যাংটা বয়স থেকে, বুঝছেন তো না বুঝেন না? কি ক্ষতি হলো? বিজ্ঞান বলছে ব্রিদিং ফর টেকিং অক্সিজেন। এটা হাততালি দেয়। প্রতিটা শ্বাস কিসের জন্য? প্রতিটা শ্বাস রেখেছে অক্সিজেনের জন্য। আপনি যখন একবার শ্বাস গ্রহণ করেন, আপনার লাংয়ে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। 5 ট্রিলিয়ন। টোটাল রেড ব্লাড আছে 30 ট্রিলিয়ন। আপনি শ্বাস নেবেন, তার অক্সিজেন গুলো ধরে হার্টে যাবে, হার্ট পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেবে, আপনি বেঁচে যাবেন। প্রতিবার যখন আপনি অক্সিজেন বিঘ্ন ঘটাচ্ছেন, বিজ্ঞান বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন ছাড়াই চলে গেছে। বিলিয়ন বিলিয়ন কোষ মৃত্যুবরণ করেছে, কিন্তু আপনি টের পান নাই। কেন বলুন তো দেখি? এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? আরে কথা বলেন না কেন? 1000 বছর। এর জন্য 40-45 বছর পর্যন্ত বডির কোনো ড্যামেজ আমরা টের পাই না। কারণ যতবারে আপনি আঘাত করেছেন, ততবারে সে কি করেছে? ঘুরে দাঁড়িয়েছে। যতবারে আঘাত করেছেন কি করেছে? এবার সে আর ঘুরে দাঁড়াতে, এত সংখ্যক সেল আপনি ড্যামেজ করেছেন। 1000 বছরের ক্ষমতা 40 বছরে এনে শেষ করেছেন। এখন আর সে ঘুরে দাঁড়াতে, শুরু হয়ে গেল অসুস্থতা। এই শুরু হয়ে গেল, সব শুরু হয়ে গেছে। কি ভাই, সব মানুষ 40-এর পরে বেশি অসুস্থ হয় না? উত্তরটা কি পাইছেন? পুষ্টির অভাব, টক্সিনের আঘাত, সবকিছু মিলে 40 বছর আপনি টের পান নাই, কারণ দেহ সেটা ম্যানেজ করেছে, তার ক্ষমতা ছিল। এখন আর সে ক্ষমতা দেখাতে। আসুন, বিজ্ঞান আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে। ভয়ের কিছু নেই। বিজ্ঞান বলছে আপনাদের জন্য আবার সুখবর নিয়ে এসেছে। বিজ্ঞান বলছে আমরা যদি এই কোষের অক্সিজেন ফেরত দিতে পারি, পুষ্টি ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, এই কোষটি আবারও আপনার জন্য ঘুরে দাঁড়াবে, দায়িত্ব গ্রহণ করবে। আর এই প্রক্রিয়াটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি সে নতুন চিকিৎসা পদ্ধতি যেটি 2012, 2015, 2016 সালে এর বিভিন্ন অংশের উপর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। এ বিষয়ে আমার লেখা আর্টিকেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে। আমি এতক্ষণ যে আলোচনাটা করছি, স্লাইড প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এটি আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা নির্বাচন করেছে। তাহলে আপনাকে এসে ভুল করেছেন এই প্রোগ্রামে? একটু কথা বলবেন। এসে ভুল করেননি। এই প্রোগ্রামগুলো স্টুডেন্টরা $20 পে করে প্রোগ্রামটি অনলাইন থেকে দেখতে হয়। টাকা পয়সা দিচ্ছেন?
কথা বলেন না কেন? তাহলে এসে আপনি ভুল করেননি। তো আসুন আমরা খুব সংক্ষেপে এই মেথডটা একটু দেখব। আমরা 10 মিনিটের মধ্যে প্রোগ্রামটা শেষ করব। কোষটা কিভাবে, তো শুক্রাণু এবং ডিম্বাণু, এটা ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে 220টা কোষে পরিণত হয়ে গেছে। বিজ্ঞানীরা প্রথমে 220টি কোষের নাম রেখেছে স্টেম সেল। কি নাম রেখেছে? স্টেম সেল। এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হয়েছে। কিভাবে দেহটা তৈরি হলো দেখে নেন। এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হওয়ার পর সে অর্গানের একটা কাজ আছে, তাই এদেরকে বলে ফাংশনাল সেল। হার্ট কি সেল? কিডনি কি সেল? কারণ এগুলো একটা কাজ আছে, তাই কি সেল বলা হয়? তাহলে ফাংশনাল সেলগুলো তৈরি হয়েছে কোন সেল থেকে? স্টেম সেল থেকে। তাহলে আমাদের দেহটা পরিচালিত কোন সেল দিয়ে? ফাংশনাল সেল। কোন সেল? দেহটা কিন্তু হার্ট, কিডনি, লিভার ফাংশনাল সেল দিয়ে তৈরি, ফাংশনাল সেল দিয়ে কাজ করে। আচ্ছা, আপনি যখন ডাক্তারের কাছে গিয়েছিলেন কোন সেলের প্রবলেম নিয়ে? একটু কথা বলেন। ডাক্তারের কাছে গিয়েছিলেন ফাংশনাল প্রবলেম নিয়ে। আসুন, ডাক্তারের কাছে গেলেন ফাংশনাল সেলের প্রবলেম নিয়ে। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে আপনার আমার বডিতে কোন ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি থাকে না। অর্থাৎ 7 থেকে 10 বছর অন্তর অন্তর পুরো বডিটা নতুন তৈরি হয়ে যায়। জোরে একটা হাত তালি, যায় নতুন তৈরি হয়ে যায়। এটা একটা নদীর স্রোতের মতো। আপনি এখন নদীর যে পানিটা দেখছেন, এই পানিটা ওল্ড না নিউ? এই পানিটা ওল্ড না নিউ? নদীর পানি অলওয়েজ নিউ। আপনি যে দেহটা দেখছেন এই দেহটা নিউ, কিন্তু এটা এত ধীর গতিতে ঘটে যে বাইরে থেকে বোঝা যায় না। এখানে সব রেড ব্লাড চেঞ্জ হয়ে যায় 120 দিনে। কত দিনে? একটা ব্লাডও থাকবে না। টোটাল লিভার চেঞ্জ হয়ে যায় 42 দিনে। ডাক্তার বলেছে লিভারের সমস্যা আছে কতদিন? বলছে লিভার ঝকঝকে কতদিন? আরে কথা বলেন না কেন আপনারা? 42 দিন। অর্থাৎ নতুন চিকিৎসা পদ্ধতির মেসেজ হলো ফাংশনাল সেলের কোনো প্রবলেম নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটি ভালো থাকলেও থাকবে না, খারাপ থাকলেও থাকবে, নিউ সেল এসে যাবে। আর নিউ সেল প্রমোট করার দায়িত্ব কার হাতে? ইয়েস, বিজ্ঞানীরা আপনার আমার বডিতে একটা শক্তিশালী সেল শনাক্ত করেছে, যে সেলটির কাজ হচ্ছে যখন যে সেল বডি থেকে চলে যাবে সাথে সাথে সে জায়গাটা রিপ্লেস করে দেওয়া। এই জন্য যখন কোন সেল চলে যাচ্ছে সাথে সাথে ওল্ড স্টেম সেল সেটা কি করে দিচ্ছে? রিপ্লেস করে দিচ্ছে, নিউ সেল রিপ্লেস করে দিচ্ছে। তাহলে নিয়মটা কি হলো? দেখেন, ওল্ড সেল চলে যাবে, এটা ন্যাচারাল ঘটনা। নিউ সেল রিভিল করবে, এটা ন্যাচারাল ঘটনা। কিন্তু ওল্ড সেল চলে গেছে কিন্তু নিউ সেল রিভিল করেনি, তাহলে কি আপনার বডিটাকে রিভিল করবে? এই শুরু হয়ে গেল, দেখো সব জায়গায় সমস্যা। কারণ সেল চলে গেছে, নতুন সেল আসেনি। ঠিক সমস্যাটা পড়বেন না আপনি? আচ্ছা, এই সমস্যা দূর করার জন্য গেছেন কার কাছে? এই হার্টের ডাক এ শুরু হয়ে গেল। হার্টের ডাক্তারকে আগামী সপ্তাহ হাঁটুর ডাক্তার দেখাইতে হবে। কেন হাঁটুর ডাক্তার দেখাইতে হবে? কারণ হাঁটুর সেলগুলা কি হয় না, রিজেনারেট হচ্ছে না, কারণ নিউ সেল তো আসতেছে না, নিউ সেল তো দুর্বল। তাহলে আসেন, আপনি গেলেন ডাক্তারের কাছে, কিন্তু আপনার কোষ কি ডাক্তার চেনে? আর জোরে একটা হাত তালি, ডাক্তার চেনে? কোষ তো ডাক্তার চেনেন। আপনি গেছেন কার কাছে? সিঙ্গাপুর, ভেলোর, সিঙ্গাপুর। আর কোষ বলো মা আপনি কই যান? আমি তো ওনাকে চিনি না। তাহলে পৃথিবীর কোন ডাক্তার, কোন হাসপাতাল যদি দাবি করে তার কাছে যাবার পর আপনি রোগমুক্ত হয়েছেন, মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে। তাহলে স্টেম সেল কার কথা দায়িত্ব গ্রহণ করে? ডাক্তার না নেচার? তো নেচার কি আপনার আশেপাশে নেই? আরে কথা বলেন না কেন? আছে কি? আপনি যদি প্রতিটা মুহূর্ত নেচারের সাথে নিজেকে কন্ট্যাক্ট রাখতে পারেন, আপনার স্টেম সেল শক্তিশালী থাকবে, আপনার বডিতে কোনো রোগ। জোরে একটা হাততালি চাই। কথা বুঝেন না বলো নাকি? বুঝেছেন? আপনার বডিতে কোনো রোগ থাকবে না। কেন থাকবে না? কারণ স্টেম সেল শক্তিশালী থাকলে সে বারবারই নিউ সেল। বিজ্ঞান বলছে এটি এমন একটি শক্তিশালী সেল, এটি যে কোনো ফাংশনাল সেলে রূপান্তর হতে পারে। এটি এমন একটি শক্তিশালী সেল 1000 বছরের দায়িত্ব পালন করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। জোরে একটা হাততালি চাই। আপনার ডাক্তার এ কথা কখনো বলবেন? আচ্ছা বলুন তো দেখি, এই ছোট্ট আলোচনা থেকে ডাক্তারদের কোনো কাজ আছে কি? ভাই একটু জোরে বলেন না, আছে কি? ডাক্তারদের কোনো কাজ নেই, কারণ ছেলে তো চলে গেছে, ডাক্তারের কাজ কি? আবার নিউ সেল এসে গেছে। তো আমার যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা কোথায়?
স্টেম সেলে। তাহলে স্টেম সেলকে প্রমোট কে করবে, ডাক্তার না নেচার? ইয়েস, আমরা অলরেডি বলেছি সেলের কি দরকার, অক্সিজেন এবং নিউট্রিশন। আমরা কিন্তু পেয়ে গেছি, তা কিন্তু ডাক্তার দরকার নেই। তো আসুন আমরা আলোচনার সর্বশেষ যে কথাটা বলে শেষ করব, এগুলি কি সেল ভাই? এতক্ষণ আলোচনা কি দেখেছি, এগুলি কি বডিতে থাকবে? বডিতে থাকবে? থাকবে না। কোন ফাংশনাল সেল বডিতে থাকবে না। 7 থেকে 10 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। আমি কি বললাম সব ভুলে যান। তাহলে রিবিল্ড কে করবে? স্টেম সেল। স্টেম সেল দুর্বল হয়, ফাংশনাল সেল কি হবে? ফাংশনাল সেল দুর্বল হবে। দেখবেন কিছু পেশেন্ট আছে সারাক্ষণ অভিযোগ করে, ও বাবা রে, মারে আর পারতেছি না রে বাবা, আছে কিনা বলে? সারাক্ষণ চিল্লায়, সারাক্ষণ চিল্লায়। আমরা কিন্তু ডায়াগনোসিস পেয়ে গেছি, পাইছি কিনা বলে? কি যে তার ফাংশনাল সেলগুলো এত দুর্বল। আর দুর্বল সেল কাকে মেসেজ করে? নিয়ম, দুর্বল সেল ব্রেনকে মেসেজ করবে, নয়তো আপনি জানবেন না আপনি অসুস্থ। কি কথা ঠিক আছে কিনা? সব সেল যদি একযোগে মেসেজ করে তো আপনি তো এরকম কোকাইবেন, ওমা, অনেকে ঘুরেও পড়ে যায়, ওমা পারতেছি না, পাইছি কিনা বলেন? আচ্ছা, এসব রুগীকে বাসায় রাখা যাবে? চিল্লা চিল্লি করলে বাসায় রাখা যায়? তাকে কোথায় নিতে হবে? তাকে ডাক্তারের কাছে নিতে হবে, হাসপাতালে। দেখেন ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার সাহেব প্রথমে একটা ইঞ্জেকশন পুশ করে। এই ইঞ্জেকশনটা মরফিন ইঞ্জেকশন। ইঞ্জেকশনটার কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে আপনার ব্রেনের সাথে হোল বডি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। দেখছেন সারা রাত কি ধরপড় ধরপড় করছিল, এখন কি সুন্দর করে ঘুমায়। আমরা বলি না রুগী কি করে, কেন ঘুমায়? কারণ ওই ড্রাগটা ব্রেনের সাথে যোগাযোগ, এখন সে কোনো মেসেজ দিতে পারে না। আমরা এটা সমর্থন করি কতদিন? রুগীর জন্য ওই আরামের প্রয়োজন আছে কতদিন। কিন্তু রুগী যদি এটা মনে করে না অনেক বড় ডাক্তার, অনেক বড় হাসপাতাল, এটা দিলে ভাল লাগে, খাইলে ভাল লাগে, এই বিপদে পড়ে গেলেন। এবং সেই বিপদে আমরা আছি। আমরা যে ডাক্তারের ড্রাগ খেয়ে মজা পাই সেটা খোলস বালিশের নিচে রাখে মানুষ। আর যখনই সমস্যা হয় এটা নিয়ে বাজারে যায়, ফার্মেসিতে যায়, কয় এটা আসেনি, কয় সিঙ্গাপুরের ডাক্তার লিখছে, আসেনি। কি ভাই কথা ঠিক আছে কিনা? ঢাকা মেডিকেলে বড় প্রফেসর লিখছে, কয় এটা আসেনি, কয় এটা খাইলে ভাল লাগে। বা কথাগুলি ঠিক আছে কিনা বলেন? আমার মনে হয় কথাগুলি ঘরের কথা। আমরা ড্রাগ কিনে কিনে খাই, আমরা সমর্থন করি কতদিন? 15 দিন। আপনি যদি এই মেথড দিনের পর দিন চলতে থাকেন, আপনি কি বুঝতে পেরেছেন আপনার কোর্সগুলোর কি হাল হবে? এই জন্য ইমার্জেন্সি যদি কোনো ড্রাগের দরকার হয় আপনি ব্যবহার করবেন, সাথে সাথে স্টেম সেল বুস্ট করে দেবেন। স্টেম সেল যখন অ্যাক্টিভ হয়ে যাবে, রিপেয়ারিং অ্যাজ কমপ্লিট, প্রবলেম সলভ হয়ে যাবে। আসুন আপনার 6টি খাবার একটু দেখে নেন। কোষের খাবার কয়টি? 6টি খাবার দেখে নেন। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার। এগুলি কোথায় তৈরি হয় ভাই? প্রকৃতিতে। এগুলি কখনো রান্না করে পাওয়া যায়, এগুলি কখনো সায়েন্টিস্ট বানাতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? এখানে কোনো কালো ভুনা দেখছেন? নাই। আছে? গরুর ভুনা, সিএফসি, ডিএফসি, কেএফসি, চাইনিজ আছে কি? 40 বছর তো এগুলি খাইছেন। কথাটা ভালো করে বুঝে নিন আমি কি বলতে চেয়েছি। আপনি 40 বছর তো এগুলি খেয়েছেন, কিন্তু কোষের বাইরে কোনো খাবার গ্রহণ, ফলে এই পুষ্টির অভাবে দেখো সেলটা ড্যামেজ হয়ে গেছে। আসলে আজকে লিভেন গ্লোবাল আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, এই প্রোডাক্টগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন। এগুলি রোগ নিরাময়ের কোনো ওষুধ নয়। এতক্ষণ আলোচনায় আমরা কি রোগ নিরাময়ের ওষুধ আছে কি জেনেছি? রোগ নিরাময়ের কোনো ওষুধ আছে কি? আর ভাই একটু জোরে বলেন, আছে কি? পৃথিবীর কোথাও আছে? আমাদের সাথে কি প্রতারণা হচ্ছে? রোগ নিরাময়ের কোনো ওষুধ নেই। রোগ মানে তো কিছু নেই। রোগ মানে দুর্বল স্টেম সেল, সুস্থতা মানে হেলদি স্টেম সেল। স্টেম সেলকে হেলদি কে করবে? ডাক্তার না নেচার? আমি যদি সব সময় প্রকৃতির সাথে কানেক্ট থাকতে পারি, সেলগুলোকে হেলদি রাখতে পারি, আমার স্টেম সেল ডেভেলপ করবে এবং আমার বডিতে কোনো রোগ হতে। মেসেজ ক্লিয়ার? আমি যে 80% এর কথা বলছি, কারা কারা বুঝে পান না একটু হাত তোলেন। একজনও হাত তোলে না, জোরে একটা হাত তালি যায়। পাইছে? একটু জোরে বলেন না ভাই, কি ঠান্ডা লাগে? একটু জোরে বলেন, পাইছে? 80% পাইছেন? 20% প্র্যাকটিস।
আসুন এই প্র্যাকটিসটা ঘরে বসে করবেন, আজীবন সুস্থ থাকবেন, সুস্থ দেহে মৃত্যুবরণ করবেন। মরতে হবে মুখে নল, পাশে নল, পেটে নল, আর ডায়ালিসিস করে মৃত্যুবরণের দরকার নেই। সুস্থ দেহে মৃত্যুবরণ করতে পারবেন যদি এই মেথডটা ফলো করেন। মেসেজ ক্লিয়ার? ইমার্জেন্সি যদি ড্রাগের দরকার হয় ব্যবহার করবো, আমরা কিন্তু নিষেধ করিনি, কিন্তু আপনি যদি ড্রাগের উপরে ডিপেন্ড করেন তাহলে ফাইনাল গুড বাই। তাহলে আসেন, এ হলো আপনার প্রেসক্রিপশন। লেস কুকিং ফুড টু আর ভুল করবেন না ভাই। এসব অঞ্চলের মানুষ শুধু ভাজা পোড়া খায়, আমি কিন্তু জানি। কি কথা ঠিক আছে কিনা? আমি বিশেষ করে ওই দক্ষিণ উত্তর মানে রাজশাহী অঞ্চল যা ভাজা পোড়া খায়, শুধু পোড়া পোড়া খাবার খায় সব। এবং দেখবেন 1 ইঞ্চি পরপর হাসপাতালের জন্য। কি ভাই কথাগুলো ঠিক আছে কিনা? এত হাসপাতাল কেন, এত ডাক্তার কেন, এত ক্লিনিক কেন? এতে কাস্টমার কারা? সুস্থ মানুষ তো অসুস্থ মানুষ? একজনও কথা বলে না। সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? কেন অসুস্থ? আপনি উত্তরটা পেয়েছেন? আপনি অসুস্থ হবেন, আপনি সেখানে যান, তাতে কি সমাধান হবে? তাহলে আসুন, গ্রিন ফুড হলো 60%। গ্রিন ফুড মানে কি? সালাদ, ফ্রুটস। কত পার্সেন্ট? 60%। দেখেন, এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা দুটোই জানোয়ার। আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার। তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো ডাক্তার আছে? আপনার কেন দরকার হয়? উত্তর একটা, তাদের কোনো রান্নাঘর, জোরে একটা হাত তালি যায়, তাদের কোনো রান্নাঘর নাই। তারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা খাবারগুলোকে এমন ভাবে নষ্ট করে খায়, আমার সেল ড্যামেজ। আচ্ছা, সেল ড্যামেজ হওয়ার পরে এটা রিকভারি ক্ষমতা কি ডাক্তারের হাতে আছে? ভাই তো জোরে বলেন, আছে কি? রিকভারি ক্ষমতা ডাক্তারের হাতে নেই। তাহলে আমরা যারা এখনো মনে করছি এখনো ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়নি, তারা এক্ষণে ব্যাক টু নেচার। যদি ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয়, যেতে হবে। সেখানে 3, 4 লাখ 5 লাখও চলে যেতে পারে, না ফেরার দেশেও চলে যেতে পারেন, কিন্তু যাওয়ার দরকার হলে যেতে হবে। আমরা এখন যারা মনে করছি এখনো প্রয়োজন হয়নি, ব্যাক টু তাড়াতাড়ি যায়, ব্যাক টু নেচার। আপনাকে আবারও নেচার কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পর তো মধ্যখান দিয়ে একটা বিপদ এসে যাবে, দরকার কি? নেচারের কাছে ফেরত চলে যান। হার্বাল ফুড, হার্বাল মেডিসিন, হার্বাল মেডিসিন, হার্বাল মানি প্ল্যান্ট। প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে, আগে রাজারা খেত। এখন বিজ্ঞানের বদলতে এগুলি ল্যাবে এসেছে, কাল্টিভেশন হচ্ছে। আগে রাজারা হোল হার্স খেয়ে ফেলতো, তারা জানতো না কতটুকু খেতে হবে, এবং বিজ্ঞান এক্সট্রাক্ট নিয়ে এসেছে, নির্যাস এই ধরনের ডিজাইন করা ফুড তৈরি করেছে। যে ফুডগুলা দিতে হয় কোথায়? কথা বলেন, কোথায় দিতে হয়? কেন জীবের নিচে দিতে হয়? আমরা জানি আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন আছে কত কিলোমিটার? সব ভুলে গেছে, কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে রক্ত সঞ্চালন লাইন কি আপনার জীবের নিচ দিয়ে নাই? জীবের নিচ দিয়ে রক্ত সঞ্চালন লাইন, এটা সরাসরি হার্টের সাথে কানেক্টেড। এই জন্য দেখবেন অনেক মেডিকেল ড্রাগসও সরাসরি জীবের নিচে দিতে বলে, আছে কিনা বলেন? রোগীদেরকে কেন দিতে বলে? মেডিকেশনের মেথড হচ্ছে ড্রাগ হোক, পুষ্টি হোক, খাবার হোক, সেটি যত তাড়াতাড়ি ব্লাডে আসবে, অ্যাকশন তাড়াতাড়ি। এই জন্য তারাও তাদের ড্রাগ গুলো সরাসরি ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে বডিতে দিয়ে দেয়। মেসেজ কি ক্লিয়ার? কেন ইনজেকশন দিয়ে ড্রাগ গুলো দেওয়া হয়? কারণ যতক্ষণ ব্লাডে না আসবে অ্যাকশন শুরু হবে না। ঠিক একইভাবে এই প্রোডাক্ট গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, এটি জীবের নিচে দিতে হয়, জীবের নিচে সরাসরি অ্যাবজর্ব হয়ে যায় এবং হার্টে চলে আসে মুহূর্তের মধ্যে। আমার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। অ্যাকশন অ্যাকশন শুরু। যারা এই মেথড নিয়ে আবারও দেহটাকে সুস্থ করে নিতে চান, তারা টানা 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস করবেন, আজীবন প্র্যাকটিস করবেন। সুস্থ থাকার মতো এত আনন্দ আর কিছু নেই, আজীবন করবেন। সমস্যা কোথায়? সিরিয়াস পেশেন্টরা নিয়ম করে 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস করতে হবে। এর সময়ের মধ্যে ইমার্জেন্সি যদি কোনো ড্রাগের দরকার হয়, বন্ধ করা যাবে না। কেন? ড্রাগ নিয়ে আপনি কিছুটা কিসে আছেন? কিছুটা আরামে আছে। হঠাৎ ড্রাগ বন্ধ করে দিলে সব সেল আবার কি করবে? মেসেজ পাঠাবে, আপনাকে হাসপাতালে ভর্তি করবে। দরকার নাই, ড্রাগ চলছে, চলো স্টেম সেল বুস্ট করেন।
নিজের ডাক্তারি নিজে করেন। এভাবে 15 দিন 1 মাস যাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন বডিতে একটা পরিবর্তন এসেছে। সিদ্ধান্ত নেন, দেখি ডাক্তারের দেওয়া ড্রাগটা একটু কমিয়ে দেখি, ডাক্তারের দেওয়া ড্রাগটা একটু বন্ধ করে দেখি। কমানোর পর, বন্ধ করার পর আপনি যদি এটুকু বুঝতে পারেন যে আমার বডিতে তো বড় কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার দেহ আপনার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এভাবে দেহটাকে আবার সুস্থ করে নিতে হবে। এখানে ড্রাগ নিয়ে একটা কথা বলে আলোচনা শেষ করব। আমরা যারা দীর্ঘদিন ড্রাগ ব্যবহার করছি, ড্রাগ না মেডিসিন, আমরা যারা দীর্ঘদিন ড্রাগ ব্যবহার করছি, ডায়াবেটিসের ড্রাগ, ওই ড্রাগ, সে ড্রাগ, হোয়াট এভার ইট ইজ, আপনি 10-15 বছর ধরে একই ড্রাগ ব্যবহার করছেন, একই ড্রাগস, তাহলে 15 বছর কি ঘটেছে? ডাক্তার শুধু ডোজ চেঞ্জ করেছে, কোম্পানির নাম চেঞ্জ করেছে, আর জেনারেশন চেঞ্জ করেছে। ড্রাগ চেঞ্জ হয় জোরে একটা হাতে, ড্রাগ চেঞ্জ হয়নি। ড্রাগ চেঞ্জ করার ক্ষমতা ডাক্তারের হাতে। আপনাকে বোকা বানিয়েছে। আপনি যখনই গেছেন ডাক্তার সাহেব হিসাব করে দেখলো আবারও যদি এটা লেখি, সন্দেহ তো করবো, অন্য কোম্পানিটা লেখা দেয়। আপনি বেরিয়ে দেখবেন সবাই গুগলে পাওয়া যায়। তাহলে যে ড্রাগটি খাচ্ছেন সেটা কন্টিনিউ করেন, লাস্ট প্রেসক্রিপশনটা আর স্টেম সেল অ্যাপোর্ট দেন, নিজের ডাক্তারি নিজে করেন, আবারও দেহটাকে সুস্থ করে তোলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।